হ্যালো ভালোবাসার মানুষগুলো, সবাই কেমন আছেন? আশা করি উপরওয়ালার দোয়াতে সবাই ভালো আছেন। টেরিস স্টোরি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি গল্পটি সবাই শেষ পর্যন্ত শুনবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাওয়া যাক। আর হ্যাঁ, আমাদের টিকেএস স্টোরি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিছানায় রক্তের ছোপ ছোপ দাগ। ভাবতে অবাক লাগছে, অমন ফুলের মতো মেয়েটা কিছুক্ষণ আগেই নিজের ভালোবাসার মানুষটির কাছে ধর্ষণের শিকার হয়েছে। আচ্ছা, মানুষটার কি একটুও বিশ্বাস ছিল না আয়নার উপর? আয়না তো নিজের অতীতকে ভুলে আরুষের সাথে নতুনভাবে ঘর বাঁধতে চেয়েছিল। এটাই কি তবে ছিল আরুষের ভালোবাসা? যন্ত্রণায় আর সহ্য করতে পারছে না আয়না। আবারও জ্ঞান হারায় সে, আর ভাবতে থাকে 1 বছর আগে সেই কাজিনের বার্থডের অনুষ্ঠানের কথা, যেদিন আরুষ প্রথম তার জীবনে এসেছিল। 1 year ago। আজ আয়ানের কাজিন সুপ্তিয়াপুর জন্মদিন। বেশ বড় করে করা হবে অনুষ্ঠানটি। আয়ানা ও তার মা বাবা অনিন্দ অদ্রিজাকেও ইনভাইট করা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছে তারা। আয়ানা আফ্রিদি মায়া, অনিন্দ আর অদ্রিজার একমাত্র আদরের মেয়ে। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। খুবই সাধারণের মাঝে অসাধারণ একটা মেয়ে। দেখতে পরীর মতো, গায়ের রং ফর্সা, লম্বা 5 ফুট 6। নামের সাথে তার চেহারারও মিল রয়েছে। এই জন্য লাইফে কম প্রপোজাল পায়নি সে, কিন্তু সবাইকে রিজেক্ট করে দিয়েছে। কারণ পড়াশোনা ছেড়ে অন্য কিছু ভাবতে চায় না সে। অনুষ্ঠানটি এত বড় করে করারও একটা কারণ আছে। আজ আয়ানার দুলাভাই মানে সুপ্তির হাজবেন্ড ফাহাদ তার এক স্পেশাল ফ্রেন্ডকে এই অনুষ্ঠানে ইনভাইট করেছে। দেশের বিশিষ্ট শিল্পপতি আব্রাহাম চৌধুরীর একমাত্র ছেলে আরুষ চৌধুরী হলো তার সেই ফ্রেন্ড। গতকালে আমেরিকা থেকে বিজনেস রিলেটেড কাজ শেষ করে বাংলাদেশে ব্যাক করেছে সে। ফাহাদ তার খুব ভালো ফ্রেন্ড বলে তার কথা ফেলতে পারেনি আরুষ। নয়তো যেখানে সেখানে পার্টিতে সে যায় না। তার মতো ইয়াং বিজনেসম্যানকে সব জায়গায় যেতে হয় না। এমনিতেই 24 আওয়ার্স সাংবাদিক তার পেছে লেগেই থাকে। তাই আজ কাউকে না জানিয়ে গোপনে সিম্পল ড্রেস পরে এই অনুষ্ঠানে এসেছে সে, আরুষ চৌধুরী, দ্য ফেমাস বিজনেসম্যান অফ বাংলাদেশ। বেশিরভাগ সময় দেশের বাহিরেই থাকে সে। টাকা পয়সার কোনো কমতি নেই। দেখতে মাশাআল্লাহ। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, লম্বা 6 ফুট 2। তার চোখে রয়েছে অসম্ভব মায়া। মেয়েরা আরুষ বলতে পাগল, কিন্তু আরুষ তাদের কাউকেই পাত্তা দেয় না। থ্যাঙ্কস দোস্ত, এত ব্যস্ততার মধ্যে তুই সময় বের করে এসেছিস। একটা চড় দেব, থ্যাঙ্কস বেরিয়ে যাবে। তুই একটু বললি না। কেন? কোনো সংবিধানে লেখা আছে যে বিজনেসম্যান হলে ছোটকালে বিষ্টুকে ভুলে যেতে হয়? হয়েছে, থাম এবার। আরে, বিয়েটাই কি করবি না নাকি? এত মেয়ে তোর পিছে ঘুরছে, কাউকে তো চুজ কর। আসলে আমি হলাম একটা সাইকো লাভার। আমার ভালোবাসা অনেক ভয়ঙ্কর। কোনো মেয়ের তা পাওয়ার যোগ্যতা হয়নি। আর যদি কাউকে ভালোবেসে ফেলিস তখন কি করবি? জোর করে হলেও বিয়ে করে ফেলবো। পাগলের মতো ভালোবাসবো। সে হবে শুধু আমার। কেউ আমাদের মাঝে আসলে তাকে শেষ করে দেব। দোহাই লাগে তোর। আমার অনুষ্ঠানে এসে আবার আমার কোনো রিলেটিভের মেয়ে পড়িস না। বেচারের লাইফ শেষ তোর মতো সাইকোর জন্য। এই ভালোবাসা পেতেও ভাগ্য লাগে, ভাগ্য। আচ্ছা, আমার একটা কল করার আছে। আমি একটু বাগানের দিকটায় গেলাম। আচ্ছা, যা তা হয়। আমার একটু কাজ আছে, দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরই মাঝে আরুষ ফোনে কথা বলতে বলতে বাগানের দিকটায় গেল। এরই মাঝে একটা মেয়েকে দেখে তার চোখ আটকে যায়। বাগানের ঠিক মাঝ বরাবর একটা দোলনা রাখা আছে। সেখানে কোমর পর্যন্ত লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে একটা মেয়ে দোল খাচ্ছে। হালকা বাতাসে তার চুলগুলো উঠছে। অপরূপ মায়া আছে তার কাছে, যা আরুষকে কাছে টানছে। আয়ানার আসলে পার্টিতে বোর লাগছিল, তাই সে বাগানে ফ্রেশ এয়ারের জন্য আসে। আর তখনই
আরুষ তাকে দেখে প্রেমে পড়ে যায়। এমন কেন লাগছে আমার? আরশ চৌধুরী কি এই মেয়ের প্রেমে পড়ে গেল নাকি? হবে হয়তো, নয়তো এমন কেন লাগছে? আই ফেল ইন লাভ। আরুষ বুঝতে পারল সে আয়ানাকে ভালোবেসে ফেলেছে, বলা যেতে পারে লাভ এট ফার্স্ট সাইট। কিন্তু হঠাৎ তার ভালোবাসা রাগের রূপ নিল। একটা ছেলেকে দেখলো আয়ানার সাথে হেসে হেসে কথা বলছে, তা দেখে আরুষের মাথা ঠিক থাকলো না। কিছুক্ষণ পর এক রহস্যময় হাসি দিয়ে সে সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে সে বলতে লাগলো, এর ফল তোমাকে ভোগ করতেই হবে মাই লাভ। এদিকে আয়ানা আসলে যে ছেলের সাথে কথা বলছিল সে আসলে আয়ানার আরেক কাজিন, নাম আশিস। হাই মেমার চাপা, আয়না তোর প্রেমে তো আমি ঘায়েল হয়ে গেছি। ইদানিং তুমি খুব মজা করো কিন্তু আশিস ভাইয়া। আশিস আয়ানাকে ভালোবাসে, কিন্তু আয়ানা বুঝতে চায় না। সে সব সময় মজা মনে করে হেসে উড়িয়ে দেয়। এই তোকে না বলছি কখনো আমাকে ভাইয়া ডাকবি না, আমাকে নাম ধরে ডাকবি, নয়তো অন্য কিছু ডাকবি, মনে থাকে যেন। ঠিক আছে মামার ছেলে। মামার ছেলে মানে? তুমি তো বললা ভাইয়া ডাকতে না, তাই আজ থেকে তোমাকে মামার ছেলে বলে ডাকবো। এই কথা বলেই আয়ানা দিল এক দৌড়। আশিস সেখানে ঠায় মেরে দাঁড়িয়ে রইল আর মুচকি হাসি দিয়ে বলল, একদিন ঠিক তুই আমার ভালোবাসা বুঝবি। এদিকে আয়ানাকে ফাহাদ বলেছে গেস্ট রুমে কেক রাখা আছে, সেখান থেকে কেকটা নিয়ে আসতে। কেক কাটার সময় হয়ে গেছে, কিন্তু আয়ানা গেস্ট রুমে গিয়ে দেখে সেখানে লাইট অফ। কেউ কি আছে এখানে? আয়ানা ভাবল এটা তার মনের ভুল, তাই সে লাইট না জ্বালিয়েই কেক খুঁজতে লাগলো। আর তখনই আয়নার পেছন থেকে আরুষ এসে আয়নার মুখ চেপে তার দিকে ফিরিয়ে নিল। আয়না চেয়েও চিৎকার করতে পারছে না। আর আরুষের চোখের সামনে ওই ছেলেটার সাথে আয়নার হেসে হেসে বলা কথার দৃশ্য ভেসে উঠল। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে সে আয়নার ঠোঁটজোড়া নিজের আয়ত্তে করে নিল। একে লিপকিস না বলে কামড়ানো বললেই বেশি ভালো হতো। আরুষ খুব খারাপ ভাবে আয়নার কোমর স্পর্শ করছে আর ঠোঁটের উপর অত্যাচার চালাচ্ছে। অন্ধকারে আয়ানা তার সাথে এমন অসভ্যতামি করা লোকটার চেহারাও দেখতে পারছে না। অনেক ছুটোছুটি করার পর আর না পেরে আয়ানা ঠুকরে ঠুকরে কান্না করতে লাগলো। আর তখনই আরুষের হুঁশ আসে যে সে এতক্ষণ কি করছিল। নিজের কাজের জন্য নিজের কাছে নিজেকে এখন ছোট মনে হচ্ছে আরুষের। রাগের মাথায় সে যা করে বসলো, তা যদি আয়ানা জানতে পারে যে এটা আরুষের কাজ, সে তো কোনোদিন আরুষকে ভালোবাসবে না। এসব ভেবে আরুষ আয়ানাকে ছেড়ে দিল আর সাথে সাথে আয়ানা এক দৌড়ে সেই রুম থেকে বেরিয়ে গেল। আর তখনই পার্টিতে সবাই খুব আনন্দ করছে, কিন্তু সবার মাঝে যে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল এই পার্টি নিয়ে, সে এখন চুপচাপ। আয়ানা কিছুতেই পার্টিতে নিজের অ্যাটেনশন দিতে পারছে না। ওর মাথায় বারবার শুধু ওই রুমের কথা ঘুরপাক খাচ্ছে, ফ্ল্যাশব্যাক। তখন সেই অচেনা লোকটি আয়ানাকে ছেড়ে দিতেই সে দৌড়ে বাহিরে চলে আসে আর ধাক্কা খায় ফাহাদের সাথে। আরে সালিকা, কি হলো আবার? তোমাকে এমন লাগছে কেন? ভাইয়া, ওই রুমে কে 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 যেন আছে। মানে তোমাকে না আমি কেক আনতে পাঠিয়েছি, ওখানে তো কেউ নেই। আচ্ছা চলো গিয়ে দেখি। আয়ানা ফাহাদকে নিয়ে সেই রুমে চলে গেল, কিন্তু আশ্চর্য, সেখানে কেউ ছিল না। দেখলে এখানে কেউ নাই, হয়তো সারাদিন অনেক শোরগোলের ভিতর ছিলে তাই হ্যালুসিন হচ্ছে। হবে হয়তো। আচ্ছা ওই কেকটা নিয়ে নিচে চলো, সবাই ওয়েট করছে। ফাহাদ কেক নিয়ে নিচে যাচ্ছিলই, আয়ানার দিকে তাকিয়ে থেমে গেল, কারণ আয়ানার ঠোঁটের কোণা দিয়ে রক্ত বের হচ্ছে, অনেকটা কেউ কামড় দিলে যেমন হয়। সালিকা, তোমার ঠোঁটে কি হয়েছে? এমন কেটে গেল কিভাবে? না মানে পড়ে গেছিলাম তো তাই। এখন তো আর এটা বলা যাবে না যে কেউ কিস করেছে মনে মনে। হায় রে সালিকা, তুমি এখনো সে পিচ্ছি রয়ে গেলে। আচ্ছা চলো নিচে যাই, সবাই ওয়েট করছে। আর তারপর ওরা নিজে চলে গেল। আর তখন থেকে ও অন্যমনস্ক হয়ে আছে। হঠাৎ নিজের পিছে কারো উপস্থিতি টের পেয়ে ও
ওর ধ্যান ভাঙে। পিছে তাকাতেই অনেকটা চমকে ওঠে ও। আজব লোক তো আপনি, এভাবে কেউ অপরিচিত কারো এত কাছে এসে দাঁড়ায়। ওফ, সরি। আই এম অলসো সরি। আসলে আমি কিছুটা স্ট্রেসের ভিতরে ছিলাম, তাই আপনার সাথে এভাবে কথা বলে ফেলেছি। ইটস ওকে। আপনি বোধহয় ফাহাদের শালিকা, রাইট? জি, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না। ফাহাদ ভাইয়ের কম বেশি সকল আত্মীয়দেরই তো আমি চিনি। হুম, আসলে আমি ফাহাদের ফ্রেন্ড। এতদিন আউট অফ কান্ট্রি ছিলাম। কি? তার মানে আপনি কি দ্য ফেমাস বিজনেসম্যান অ্যান্ড টপ মডেল মিস্টার আরুষ চৌধুরী? হ্যাঁ, আমি আরুষ। যা, এটা কি করলাম আমি? এনার মতো একজন লোকের সাথে মিসবিহেভ করলাম মনে মনে। আপনি দাঁড়ান, আমি একটু আসছি। এই কথা বলে আয়না এখান থেকে কেটে পড়তে নিল। আরুষ বুঝতে পেরে একটা মুচকি হাসি দিয়ে বলল, তোমার ওই দুষ্টু মিষ্টি পাগলামি যে বারবার আমায় ঘায়েল করে, তোমার কাছে টানে, কি করে সামলাবো আমি নিজেকে? তারপর অনুষ্ঠানের মূল পর্যায়ে চলে আসে। সবাই একসাথে সুপ্তিকে উইশ করে, কেক কাটে, সবাইকে কেকের পিস একটু একটু করে খাইয়ে দেয়। তারপর গিফটের পালা। সবাই গিফট দিয়ে সুপ্তির রুম একদম ভরে ফেলেছে। এরপর সবাই আরো রাত পর্যন্ত আনন্দ করে বাড়ি চলে গেল। আর আরুষকে ফাহাদ অনেক রিকোয়েস্ট করেছিল আজ রাতটা থাকার জন্য, কিন্তু আরুষ কিছুতেই রাজি হয় না, কারণ আজে তার খুব দরকারি একটা কাজ রয়েছে। ফাঁকা একটা রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আশিস। কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। একটু আগে কিছু লোক বাড়ি ফেরার পথে আশিসকে উঠিয়ে এই বন্ধ ফ্যাক্টরিতে নিয়ে আসে। তারপর অনেক মারধর করে এই চেয়ারে বেঁধে রাখে। আশিস বারবার জিজ্ঞেস করছিল তারা কারা, আর আশিসের সাথে তার কিসের শত্রুতা, কিন্তু সবাই শুধু বলেছে তাদের বস এসে আশিসকে সকল প্রশ্নের উত্তর দেবে। এরই মাঝে সেখানে আরুষ চলে আসে। তো কেমন লাগছে মিস্টার আশিস? খুব তো শখ ছিল আমার জান পাখির সাথে পীড়িতের আলাপ করার। কে আপনি? আর আমি আপনার কোন জান পাখির সাথে কি করছি? কুত্তার বাচ্চা, এখন তুই নাটক করছিস? নাটক? শোন, আয়না আমার জান, আমার কলিজা। আয়নাকে শুধু আমি ভালোবাসবো, আমি। প্লিজ আমাকে যেতে দিন, আমি কথা দিচ্ছি আমি আর আয়নার সাথে কথাও বলবো না, ওর সাথে মিশবো না। গুড বয়। এই, তোরা একে নিয়ে হাসপাতালে ভর্তি করে দে, আর এর ফ্যামিলিকে সকালে ফোন করে দে। এরপর ওরা আরো কিছু সময় আশিসকে ধুলাই করে হাসপাতালে দিয়ে আসে। অন্যদিকে আয়ানা বাসায় এসে ভালোভাবে ফ্রেশ হয়ে নিল। রাতে শুয়ে শুয়ে ভাবছে যে ওই রুমে ওটা কে ছিল। সে যদি চরিত্রহীন হতো তবে তখন আমায় আর বাহিরে আসতে দিত না, কিন্তু সে তো ভালো লোক নয়, আমার ঠোঁট দুটো ফুলিয়ে দিয়েছে। যাই হোক, এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে গেল। সকালে আবার ভার্সিটিতে যেতে হবে। আয়ানার ব্যালকনির দরজা খোলা ছিল, তা দিয়েই আরুষ ভেতরে চলে আসে। বিনা চোখের পলকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আয়ানাকে ঘুমের মাঝে পুরো বাচ্চা বাচ্চা লাগছে। আরুষ একটা মুচকি হাসি দিয়ে আয়নার কপালে একটা কিস করলো। এতে আয়না ঘুমের মাঝে হালকা কেঁপে উঠল। আরুষ আরো একটা চুমু খেয়ে সে রাতের মতো বাসায় চলে আসলো। পরের দিন ভার্সিটিতে। আজ ভার্সিটিটা কেমন জানি উৎসব উৎসব। আয়না পরে তার বেস্ট ফ্রেন্ড মাহির কাছ থেকে জানতে পারে আগামীকাল নাকি ভার্সিটিতে নবীনবরণ, তাই এখন থেকে সবকিছু রেডি করা হচ্ছে। এইবার অনুষ্ঠানটা এত বড় করে হচ্ছে কেন রে? কারণ আগামীকাল আমার ক্রাশ আসবে স্পেশাল গেস্ট হিসেবে। মানে কে আসবে? ভার্সিটির সব মেয়েদের ক্রাশ, দি ফেমাস বিজনেসম্যান আরুষ। কি, আরুষ আসবে কলেজে? জানিস আমি কতটা এক্সাইটেড। কাল খুব সুন্দর করে সেজে আসবো, তুইও কিন্তু আসবি। কি জানি, আমার আবার কোনো ক্রাশের উপর ইন্টারেস্ট নেই। হ্যাঁ তা তো জানি, তুই কতটা নিরামিষ। বাইরে রাস্তা, কাল কিন্তু শাড়ি পরে আসবি, সকলের ড্রেস কোড শাড়ি। ওকে, পরবো নে, চল এখন ক্লাসে যাই। এমনিতেই কেন জানি মনে হচ্ছে কেউ আমাকে ফলো করতেছে।
আয়না তো আর জানে না আরুষ এখন থেকে 24 আওয়ার্স ওকে ফলো করবে। তারপর ওরা ভালোভাবে ক্লাস করে বাসায় চলে আসলো। নবীন বরণের দিন সকালে। আজ কলেজ খুব সুন্দর করেই সাজানো হয়েছে। এত বড় একজন গেস্ট আসবে বলে কথা, আর ছেলেমেয়েরাও পরিপাটি হয়ে সেজেগুজে এসেছে। সব মেয়েরাই শাড়ি পরেছে, শুধু কিছু নবাব জাতি মানে বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়েরা বাদে। আর ছেলেরা পরেছে পাঞ্জাবি। সকাল 10টার দিকে অনুষ্ঠান শুরু হবে। আয়ানা ও মাহি একটু আগে এসেছে, কারণ অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে আয়ানার উপর দায়িত্ব পড়েছে। পাশাপাশি মাহিও একটু একটু হেল্প করবে। আজ আয়ানা একটা নীল রঙের শাড়ি পরেছে, খুব সুন্দর করে কুচি দিয়ে পিঠ ও পেট বের করে, কারণ মাহিও এভাবে স্টাইল করে ওয়েস্টার্ন শাড়ি পরেছে। মাহি আয়ানাকে জোর করে এভাবে শাড়ি পরিয়েছে। আয়ানা কানে বড় বড় ঝুমকো পরেছে, গলায় একটা নেকলেস, চুলগুলো খোপা করা, খোপায় বেলি ফুলের মালা পরানো, মুখে হালকা মেকআপ ও ঠোঁটে গাঢ় লিপস্টিক। সব মিলিয়ে কোনো সাহিত্যের এক মায়াবতী রাজকন্যার মতো লাগছে তাকে। ওই মাহি দেখ না, আমার কাছে এভাবে শাড়ি পরতে ভালো লাগে না, কেমন খোলামেলা লাগছে। দুর্বার স্টাইল বুঝিস না নাকি? তুই ফর্সা মানুষ, তোকে এভাবে সুন্দর লাগছে। দেখ গিয়ে আজ কয়টা প্রপোজ পাস? ঘোড়ার ডিম পাবো। আচ্ছা, কথা বাদ দিয়ে এই স্ক্রিপ্টটা একবার রিভিশন দিতে দে। এখন সবাই চলে এসেছে। হ্যাঁ, আর আমার ক্রাশও চলে এসেছে। দেখ, গেট দিয়ে কত বড় একটা গাড়ি ঢুকছে, আর সব মেয়েরা কিভাবে গিয়ে ঘিরে ধরেছে তাকে। মাহির কথা শুনে আয়ানাও গাড়ির দিকে তাকায়। ভেতরে আরুষ বসা, খুব সুন্দর লাগছে আজ ওকে। সব মেয়েরা যেন পাগল হয়ে যাচ্ছে। আজ আরুষ একটা নেভি ব্লু কালারের ভেতর একটা পাঞ্জাবি পরেছে, তার উপর ব্ল্যাক শেরওয়ানি, নিচে ব্ল্যাক পায়জামা, ব্ল্যাক শু, হাতে ব্র্যান্ডের রোলেক্স ঘড়ি, চুলগুলো একপাশে স্লাইড করা। তুই বসে বসে তোর ক্রাশকেই দেখতে থাক, আমি গেলাম স্টেজে। তারপর আয়ানা মাহিকে রেখে স্টেজে উঠে পড়ল। তারপর সকলকে সালাম জানিয়ে এক এক করে সকল অতিথিদের শুভেচ্ছা জানালো। আরও শুধু দু চোখ ভরে আয়ানাকে দেখছে। কি অপরূপিনা লাগছে ওকে শাড়িতে। লোকে ঠিকই বলে বাঙালি মেয়েদের শাড়িতেই মানায়, কিন্তু আরুষের এই হাসি খুশি ভাবটা বেশিক্ষণ থাকলো না। মুহূর্তেই তা রাগে পরিণত হলো। এর আবার যথেষ্ট কারণও রয়েছে। একে তো আয়ানাকে দেখার অধিকার শুধু আরুষের আছে, আর কারো নেই। তবুও আয়ানা এভাবে নিজের শরীর দেখিয়ে শাড়ি পরেছে। তার ওপর অনুষ্ঠানে আসা সব ছেলেরা হা করে তাকিয়ে আছে আয়ানার দিকে, আর চোখ দিয়ে গিলে খাচ্ছে। আরুষ খুব কষ্টে নিজের রাগ কন্ট্রোলের ব্যর্থ চেষ্টা চালালো। যত যাই হোক, সে হলো স্পেশাল গেস্ট। অন্তত অনুষ্ঠানের অর্ধেক সময় পর্যন্ত তাকে এসব সহ্য করতে হবে। পরে সে আয়ানাকে তার কৃতকর্মের সাজা দিবে। এইদিকে আয়ানা খুব সুন্দরভাবে উপস্থাপনা করছে। বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা নানান খেলা, নাচ ও গানে অংশ নিয়েছে। এভাবেই অনুষ্ঠানের প্রায় অর্ধেক সময় কেটে যায় ও মাঝে একটা বিরতি আসে। আয়ানা তার শাড়ির কুচি ঠিক করতে করতে স্টেজের পেছনে রাস্তা দিয়ে বাহিরে যাচ্ছিল। এই সময় এই দিকটা একটু নীরব, তেমন মানুষজন নেই। যখনই আয়ানা ভাঙা ক্লাসরুমটা পাড়ি দিয়ে যাচ্ছিল, তখনই পেছন থেকে দুটি হাত তাকে সেই ক্লাসরুমে টেনে নিয়ে যায়। আয়ানা যেই না চিৎকার করতে যাবে, দেখে আরুষ তার মুখ চেপে ধরেছে। আয়ানা ভীষণ অবাক হয় আরুষের এই ব্যবহারে। আবার আরুষের রাগে চেহারা দেখে ভয়ও পেয়ে যায়। কি সমস্যা তোমার? নিজের শরীর দেখানোর খুব শখ, তাই না? মানে? এখন তুই বাচ্চা হয়ে গেছিস? কি দরকার ছিল এভাবে শাড়ি পরে আসার? তোর ওপর শুধু আমার অধিকার আছে, আর কারো না, বুঝেছিস? মানে এসব কি বলছেন আপনি? আর আমার উপর কিসের অধিকার আপনার? খুব টাকা আছে বললে কি যাদের সাথে অসভ্যতা আমি করার লাইসেন্স পেয়ে গেছেন নাকি? আমার আর কাউকে চাই না, শুধু তোকে চাই। তুই শুধু আমার। আমি তোকে। কি আমাকে? বলুন কি? আমার তো মনে হচ্ছে ওই দিন পার্টিতে আপনিই আমাকে বাজেভাবে স্পর্শ করতে চেয়েছিলেন। হ্যাঁ, ঠিক বলেছিস।
ওটা আমি ছিলাম। আর আমি এমন কেন করেছিলাম জানিস? কারণ তুই একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিলি, খুব আলগা পিরিত দেখাচ্ছিলি। ছি, আপনি এত খারাপ ভাবতে পারেনি। আপনার মন মানসিকতাও খুব নীচ। ও আচ্ছা, আমার এই ব্যবহারে আমি খারাপ, আর তুই যে নিজের শরীর দেখিয়ে বেড়াচ্ছিস, তার মানে কি তুই একটা পতিতা? প্লিজ আরুষ, থামুন। আপনার এই কথাগুলো আমি জাস্ট নিতে পারছি না। কেন? তুই তো আমার খারাপ রূপটা দেখতে চাইছিলি, এবার দেখ। খুব শখ না তোর খুলে খুলে চলাফেরা করার? তোর ইচ্ছেটা আমি পূরণ করে দিচ্ছি। এই কথা বলে একটা হ্যাচকা টান দিয়ে আরুষ আয়ানার পুরো শাড়িটা খুলে ফেলল। আর আয়ানার ফর্সা শরীরটা খুব বাজেভাবে দেখা যাচ্ছে। কিন্তু আরুষের বাকি ছেলেদের মতো সেদিকে কোনো নেশা নেই। সে তো শুধু আয়ানাকে শাস্তি দিতে চেয়েছিল। কিন্তু আয়ানার কান্নায় আরুষের রাগ ভাঙে। সে আয়ানার কাছে গিয়ে চুপ করে বসে পড়ে। আয়ানা নিজের 2 হাত দিয়ে শরীর জড়িয়ে কান্না করছে খুব। আয়ানার কান্না দেখে আরুষের বুকটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আরুষ আয়ানার কাছে আসতে নিলে আয়ানা ভয়ে কাঁচুমাচু হয়ে যায়। কারণ সে মনে করছিল আরুষ তার সাথে খারাপ কিছু করবে। কিন্তু আরুষ তাকে অবাক করে দিয়ে শাড়ির আঁচলটা আয়ানার বুকের উপর পেঁচিয়ে দেয় আর নিজের হাত দুটো আয়ানার গালের উপর রাখে। আর অনেকটা ইমোশনাল হয়ে বলতে লাগলো, আমি জানি আমি যা করেছি তাতে তোমার কাছে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, কিন্তু বিশ্বাস করো, আমি চরিত্রহীন নই। আমি তোমাকে খুব ভালোবাসি আয়না, কিন্তু বাকি 8-10টা ছেলের মতো নিজের ভালোবাসা মানুষের কাছে নিজের ভালোবাসার মনের কথাগুলো বলতে পারি না। জানো কেন? 8 বছর বয়সে আমার মা মারা যায়। বাবা তখন আরেকটা বিয়ে করে অন্য দেশে চলে যায়। আমার নামে সব সম্পত্তি লিখে দিয়ে যায়। কিন্তু টাকাই মানুষের সুখ দিতে পারে বলো? যেই বয়সে সন্তানরা মায়ের আঁচলে ছায়ায় বড় হয়, সেই বয়সে আমি অনাথ হয়ে গেছি। আমার দাদা আমাকে দেখাশোনা শুরু করে। সবেমাত্র কলেজের গণ্ডি পেরোতেই আমার দাদাও আমাকে ছেড়ে চলে যায়। যেই বয়সে ছেলেরা জিএফ নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সে পড়াশোনার পাশাপাশি আমাকে পুরো বিজনেস সামলাতে হয়। নিজেকে একাত্মিত দূর করার জন্য সব সময় নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতাম। সময় পেলে ড্রিঙ্কস করে অবসর সময় কাটাতাম। সুন্দর রূপের জন্য অনেক মেয়েরাই আমার জন্য পাগল, কিন্তু কিন্তু আমি তা দিয়ে কি করব? সত্যি ভালোবাসা পাওয়ার লোভ আমাকে চিরে চিরে খাচ্ছিল। আয়ানার নিজের অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরুষ আরেকটু থেমে আবার বলতে লাগলো, সেদিন পার্টিতে তোমাকে প্রথম দেখেই আমি তোমার প্রেমে পড়ে যাই, অনেকটা সাইকোর মতো। কি করব বলো? বাবা মার কাছ থেকে তো কখনো শিক্ষা পাইনি, তাই তাই তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে গেছিলাম। তোমাকে অন্য কারো পাশে সহ্যই করতে পারি না, ভালোবাসা চেয়েও প্রকাশ করতে পারি না। এটা আমার ব্যর্থতা। কিন্তু বিশ্বাস করো, আমি খারাপ নই। আমি আর 4-5টা সাধারণ মানুষের মতো সঙ্গী চাই। আমার একাকিত্ব দূর করতে চাই। আমি তোমাকে চাই। আয়ানা এতক্ষণ চুপ করে এক দৃষ্টিতে আরুষের দিকে তাকিয়েছিল। হঠাৎ আয়ানা আরুষকে অবাক করে নদীর তীরে বসে আছে দুজন। নদীর স্রোত তার আপন গতিতে চলছে, আর আয়ানা চুপচাপ নদীর পানির দিকে তাকিয়ে আছে। আর আরুষ, সে তো সূর্য অস্তের এই স্নিগ্ধ আলোয় আয়ানাকে দেখছে। কিছুক্ষণ নীরব থাকার পর আরুষই বলে উঠল, আমি কিন্তু আমার জবাবটা পাইনি। কিসের জবাব? ওই যে তখন তুমি আমার কথা শুনে এভাবে আমাকে জড়িয়ে ধরলে কেন? তুমি কি আমায়... অনুতাপের জন্য। আপনার কথা না জেনেই আপনাকে এত কথা শুনিয়েছি, তাই ভীষণ অনুতপ্ত হচ্ছিলাম। এর বেশি কিছু না। আর আপনি যদি ভেবে থাকেন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, এটা আপনার ভুল ধারণা। আপনি আমার সাথে যেই ব্যবহার করেছেন। সরি, আসলে তোমার পাশে কেন জানি আমি কাউকে সহ্য করতে পারি না। বুঝলাম। বাই দ্য ওয়ে, আমি বাড়ি যাব।
এমনিতেও অনেক লেট হয়ে গেছে। আয়না, আমি একটা রিকোয়েস্ট করব, রাখবে? চেষ্টা করব। আগামী 7টা দিন তুমি কি আমার প্রেমিকা হবে? মানে? টেনশন নিও না, আমি কখনো তোমার উপর জোর করব না, আর তোমাকে বাজেভাবে টাচ করব না। তুমি শুধু 7 দিন আমার সাথে সময় কাটাবে। এতে কি হবে? আমার বিশ্বাস তুমি এই কয়দিনে আমাকে ভালোবেসে ফেলবে। প্লিজ আয়না, রাজি হয়ে যাও। এরপর কখনো আমি তোমাকে ডিস্টার্ব করব না। যদি রাজি না হই? তোমাকে নিয়মিত ভালোবাসবো। তুমি যদি আমার না হও তো তোমাকে শেষ করে দিব, তারপর নিজেই সুসাইড করব। এটাকে রিকোয়েস্ট না বলে থ্রেট বললেও বলতে পারতেন। তোমার যা ইচ্ছে ভাবো। ঠিক আছে, আমি রাজি, কিন্তু 7 দিন পরে যদি আমি আপনাকে ভালো না বাসি, আপনি কোনো দিন আপনার এই চেহারা আমাকে দেখাবেন না। দেখবো না, প্রমিস। ঠিক আছে, আপনার 7 দিন এখন থেকেই শুরু হলো। আজ তো পুরো দিন প্রায় শেষ। তো আমার ইচ্ছা। ওকে, তবুও আমি হ্যাপি। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আমি নিজেই যেতে পারবো। এ কথা বলে আয়ানা যেতে নিতেই আরুষ ওকে সোজা কোলে তুলে নিল। আয়ানা অনেক নড়াচড়া করলেও আরুষ ওকে নামায়নি, একদম সোজা ওর BMW গাড়িতে নিয়ে বসালো। তুমি এখন আমার জিএফ, তাই আমি যেভাবে বলবো সেভাবেই চলবে। আরুষ একটা মুচকি হাসি দিয়ে আয়ানাকে বাসায় পৌঁছে দিল। ইন দ্য নাইট আয়ানা বারান্দায় বসে বসে ধোয়া ওঠা গরম কফি খাচ্ছে আর আরুষের কথা ভাবছে। সত্যি ছেলেটা ওর লাইফে অনেক বেশি স্ট্রাগল করেছে, তাই হয়তো এত বেশি জেদি। কিন্তু একটা কথা মানতে হবে, আরুষের ব্যবহৃত রাস্তাটা ভুল হলেও এর ভালোবাসাটা সত্যি। কিন্তু কেন জানে আয়ানা নিজ থেকে চেয়েও আরুষের মতো একটা ছেলেকে নিজের বিএফ মানতে পারছে না। সব মেয়েদের স্বপ্ন আরুষের মতো একটা কিউট রোমান্টিক বিএফ থাকুক, যে কিনা তাকে সাইকোর মতো ভালোবাসবে। কিন্তু আয়ানা এমন কাউকে পেয়েও তো হঠাৎ ও খেয়াল করলো ওর পিছে কেউ দাঁড়িয়ে আছে। আ এই চুপ। আমি আপনি এত রাতে এখানে কেন? নিজের জিএফকে দেখতে আসলাম। যান এখান থেকে, আম্মু দেখলে আমি শেষ। আগে এটা ধরো। এত চকলেট কেন? কারণ আমি জানি তুমি চকলেট কত লাইক করো, তাই আনলাম। এটা রাখো, আমি চলেই যাব পাক্কা। দিন, রাখছি। হ্যাপি, এবার চলে যান। আরুষ যেতে নিতেই হুট করে আয়ানার কাছে চলে আসলো, কপালে একটা চুমু দিয়ে দিল এক লাফ। আসলে নিচে আরুষ আগে থেকেই সব রেডি করে রেখেছিল, যেন পড়ে না যায়। আয়ানা মুচকি হেসে। পাগল। আরুষ যেতে যেতে বলতে লাগলো, হাসি তো ফাসি। আয়ানা অবশ্য ওর কথা বুঝতে পারেনি। দ্য নেক্সট ডে কলেজে ঢুকিয়ে যে আয়ানাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবতে পারেনি। এত কম সময় এত সুন্দর করে ভার্সিটিতে এসেই এত বড় সারপ্রাইজ পাবে তা কখনোই ভাবতে পারেনি আয়ানা। আরুষ মাত্র এক রাতে এত অ্যারেঞ্জমেন্ট কিভাবে করলো? কলেজের গেটটা খুব সুন্দর করে লাভ বেলুন দিয়ে ভরা, তার মাঝে লেখা আরুষ আয়ানা। আয়ানা এসব দেখে মুখে রাগী ভাব রাখলেও মনে মনে ভীষণ হ্যাপি। তারপর গেট খুলে কলেজে ঢুকতেই আরেক সারপ্রাইজ। অনেকগুলো মেয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, সবার হাতে একটা করে গোলাপ আর তার সাথে একটা করে লাভ বেলুন, আর প্রত্যেকটি বেলুনে আনায়ার ছোটবেলার আলাদা আলাদা ছবি। আয়ানা অবাক চোখে দেখছে ছবিগুলোকে। এই ছবি তো আয়ানার ছোট থেকে বড় হওয়ার স্মৃতিগুলোকে তাজা করে দিচ্ছে। কিন্তু এত সুন্দর করে ছোটবেলার ছবিগুলো আরুষ পেল কোথায়? যাই হোক, আয়ানার সামনে এগোচ্ছে আর সবাই ওকে তাদের হাতের বেলুনওয়ালা ছবিগুলো দিচ্ছে। তারপর আয়ানা হ্যাপি মুডে সেই বেলুনগুলো নিয়ে ক্লাসে চলে গেল। ক্লাসে যেতেই মাহি ওকে ঘিরে ধরলো। কি রে, তোর হাতে এগুলো কি? মুড়ি খাবি? দেবো না। আরে, আমাকে কি তোর অন্ধ মনে হয়? এগুলো লাভ বেলুন, নিশ্চয়ই দুলাভাই দিয়েছে। সব যেহেতু জানিস তো জিজ্ঞেস করিস কেন? এক সেকেন্ড, তোর দুলাভাইকে? কে আবার? সবার ক্রাশ মিস্টার আরুষ। তুই সব সময় বেশি বুঝিস।
ও তাই? তাহলে তুই ওর পাগলামি সহ্য কেন করছিস? ও আমাকে একটা শর্ত দিচ্ছে। আচ্ছা এসব বাদ, তুই জানি আমাকে কি বলবি? আগে তুই আমার একটা কথা বলতো, তুই কি আরুষকে ভালোবাসতে পারবি কখনো? দেখ, ভালোবাসাটা হচ্ছে একটা অনুভূতি। কখনো কেউ জোর করেও ভালোবাসা পায় না, আবার কখনো কখনো আপনা আপনিই তা হয়ে যায়। ভালোবাসায় কোনো শর্ত থাকে না, কোনো স্বার্থ থাকে না। ভালোবাসায় থাকে শুধু ত্যাগ, শুধু স্যাক্রিফাইস। এখন আরুষকে আমি কখন ভালোবাসবো কি না জানি না। আচ্ছা তুই আমাকে কি বলবি বল। নিউজ পেয়েছিস? কিসের? কলেজে একটা সুন্দর নতুন স্যার এসেছে, সেই কিউট, আমার ক্রাশ, নাম আবির। তুই কোনোদিন শুধরালি না, শেষমেশ সাধ্যেরও খেয়ে ছেড়ে দেওয়ার মতলব। শোন, আমি এখন লাইব্রেরি যাব কিছু বই আনতে। যাবি তুই? না রে, তোর মতো আমি বই প্রেমী নই। দুলাভাইয়ের রেডি করা মাগনা ফুচকা খেতে যাব। এই কথা বলেই মাহি দিল এক দৌড়। আয়ানা বুঝতে পেরেছে যে আরুষ আশেপাশের সব ফুচকা ও রেস্টুরেন্ট আয়ানা ও তার ফ্রেন্ডসদের জন্য বুক করে রেখেছে। আয়ানা আর কিছু না বলেই লাইব্রেরিতে চলে গেল বই আনতে। আয়ানা সিঁড়ি দিয়ে নিচে নেমে যেই না লাইব্রেরির দিকে পা বাড়াবে, অমনি একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। আয়ানা তো রেগে ফায়ার। ইউ স্টুপিড বয়, চোখে দেখতে পান না নাকি? মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছা হয়। আবির কিছু না বলে আয়নার দিকে তাকিয়ে আছে। এই সেই মেয়ে যার জন্য আরুষ এই কলেজে প্রফেসর হিসেবে জয়েন করেছে। এই মেয়েই হলো আরুষের দুর্বলতা, কিন্তু একে আপাতত কিছু করবে না আবির। যখন আরুষ ও আয়না দুজন দুজনের খুব ক্লোজ হবে, তখনই আবির তার প্রতিশোধ নেবে। এসব ভেবেই একটা ডেভিল স্মাইল দিল আবির। আবির চৌধুরী দেখতে অসম্ভব কিউট, লম্বা 6 ফুট 2, একজন প্রফেসর ও ব্যর্থ বিজনেসম্যান। তার জন্য অবশ্য আরুষ দায়ী। আরুষের সৎ ভাই হলো আবির। জনমের শত্রুতা দুজনের মাঝে, বাকিটা গল্পে জানবেন। কানে শুনতে পান না নাকি? জবাব দিন বেয়াদব। এখন আমি শুনতে পারছি না, কিন্তু কিছুক্ষণ পর যখন তোমার কানের উপর একটা থাপ্পড় দিব তখন তুমি শুনতে পারবেই। আয়ানা তো আবিরের কথা শুনেই পুরো অবাক। হঠাৎ ওর মাহির বলা নতুন টিচারের কথা মনে পড়ল। আয়ানা তো লজ্জায় শেষ। যদি এই সেই টিচার হয় তবে তো আয়ানাকে খারাপ ভাববে। এই কথা ভেবেই কাপা কাপা কণ্ঠে আয়ানা জিজ্ঞেস করলো, কে আপনি? আর তখনই আবির। আপাতত পুরো ক্লাসের সামনে কানে ধরে দাঁড়িয়ে আছে আয়ানা। অবশ্য দোষটা তার। নিজের কলেজের নিউ প্রফেসরকে এভাবে অপমান করেছে, জেনে করুক বা না জেনে। কারো সম্পর্কে না জেনেই বা এত অপমান করার কি দরকার? স্যার সরি, প্লিজ এবারের মতো ছেড়ে দিন। জীবন আর কোনো দিন কাউকে অপমান করব না। সেটা আমাকে এত কিছু বলার আগে ভাবা উচিত ছিল। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়েছিলে, সো নাও ক্যান গো। আবিরের বলতে দেরি নেই, এক দৌড়ে আয়ানা তার সিটে গিয়ে বসলো। তা দেখে সবার রিয়াকশন। কিরে, আমাকে এত বড় বড় করে লেকচার দিয়ে এখন নিজেই এটা করলি কি? দূর, টিটকিরি মারিস না। আমি যদি জানতাম সে আমার টিচার, তবে মরে গেলেও এমন মিসবিহেভ করতাম না। এভরিবডি অ্যাটেন্ডেন্ট প্লিজ। সবাই আজ নিউ লিসন বের করো। তারপর সবাই যথারীতি ক্লাস করলো। সারাদিন ক্লাস করে বাসায় এসে আয়ানা একটা লম্বা শাওয়ার নিয়ে টাওয়াল পেঁচিয়ে বের হলো। আয়ানা দাঁড়িয়ে আছে আয়নার সামনে আর কথা বলছে নিজের সাথে নিজে। কি আছে রে তোর ভিতর আয়না, যে এত মেয়ে থাকতে আরুষের মতো স্পেশাল কেউ তোকেই চুজ করলো? আচ্ছা তুই বা এত কেন ভাবছিস আয়ুষকে নিয়ে? আবার প্রেমে টেমে পড়লি নাকি? এইসব ভাবতে ভাবতে আনমনে হেসে উঠল আয়ানা। তখনই ওর ফোনটায় একটা মেসেজ আসলো আননোন নাম্বার থেকে। আয়ানা মেসেজটা দেখে পুরাই শকড। সেখানে লেখা ছিল, বুঝলাম আমার প্রেমে পড়েছো, তাই বলে এভাবে টাওয়াল পেঁচিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? যাও গিয়ে চেঞ্জ করো, আর জানলা খোলা রাখবে না, যদি অন্য কেউ দেখতো তো। লে আয়ানার রিয়াকশন। যাই হোক, আয়ানা বুঝে গেছে আরুষ জানালা দিয়ে ওকে দেখছে ও ওর সব কথা শুনে ফেলেছে। তাই ও এক দৌড়ে জামা নিয়ে চলে গেল বাথরুমে। তারপর আরুষও একটা মুচকি হাসি দিয়ে আয়ানার জন্য নিয়ে আসা শাড়িটা ও একটা চিরকুট জানালা দিয়ে ভেতরে ফিরে চলে গেল। আয়ানা বের হয়ে দেখে ওর খাটের উপর একটা পার্সেল। ও সেটা খুলে দেখে
ভেতরে একটা খুব সুন্দর গোলাপি শাড়ি আর একটা চিরকুট, সেখানে লেখা, গোলাপি রঙে তোমাকে দারুণ মানাবে। কাল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আমার জন্য অবশ্যই তোমার সাথে কাটানো প্রতিটা দিনই সমান। তবুও কাল একটু শাড়িটা পরে সেজে সামনে মেন রোডটা এসো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আয়ানা চিরকুটটা দেখে মুচকি হাসলো আর বলল যেন কাল সকালটা তাড়াতাড়ি চলে আসে। আজ সকালটাই যেন একটু অন্যরকম। আজ আয়ানা একদম সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে। আয়ানার মা জিজ্ঞেস করেছিল যে আজ সে কোথায় যাবে। আয়ানা বলেছে সে মাহির কাছে যাচ্ছে অ্যাসাইনমেন্ট করার জন্য। আর শাড়ি ও মেকআপ আয়ানা তার ব্যাগের ভেতর ভরে নিয়েছে। প্রথম প্রথম একটু খারাপ লাগছিল মিথ্যে বলার জন্য, কিন্তু পরে আয়ানা সময় নষ্ট না করে মাহিদের বাসায় চলে গেল। সেখানেই শাড়ি পরে রেডি হয়ে থাকবে, আরুষ সেখান থেকে পিক করবে আয়ানাকে। যাওয়ার আগে আয়ানা আরুষের দেয়া আরেকটা চিরকুট খুলে পড়তে লাগলো। তোমার ওই কাজল কালো চোখ দুটি যে আমায় পাগল করে দিবে। ওই মায়াবী চোখের প্রেমে অনেক আগেই পড়েছি, কাল আবার পড়তে চাই প্রিয়। আয়ানা আরুষের দেয়া গোলাপি শাড়িটা পরেছে, হাত ভর্তি গোলাপি চুড়ি, চুলগুলো ছাড়া, কানে গোলাপি পাথরের দুল ও একপাশে কানে একটা গোলাপ দেয়া। শাড়ির আঁচল একপাশে ফেলানো, পুরাই একটা ফ্লাওয়ার কুইনের মতো লাগছে। আরুষ মাহিদের বাড়ির সামনে আসলো। দেখে আয়না নিজেই যেন একটা লাল গোলাপ। গাড়ি থামিয়ে আয়ুষ হাঁ করে আয়নাকে দেখছে, যেন প্রায় আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু না, আরুষ তেমন কিছু করবে না, কারণ সে আয়নাকে কথা দিয়েছে। আরুষ কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর সুরে আয়নাকে বলল, গাড়িতে ওঠো। উঠবো। উঠতেই তো বললাম। কিছু বলবেন না? এমনিই উঠবো। আজব তো, কি বলবো, উঠো তুমি। আয়ানা কিছু না বলেই রাগ দেখিয়ে উঠে পড়ল। সারা পথ আয়ানা মুখ ফুলিয়ে বসেছিল। ও আসলে আশা ছিল আরুষ ওকে কিছু বলবে, ওর একটু প্রশংসা করবে, কিন্তু আরুষ তা না করায় আয়ানার মুড অফ হয়ে গেল। আয়ানা মনে মনে, তার মানে আজ আমাকে একটু সুন্দর লাগছে না, তাই হয়তো আরুষও কিছু বলছে না। আমাকে দেখতে খুব খারাপ দেখায়। আরুষ আয়ানার ব্যাপারটা বুঝতে পেরে একটা টেডে স্মাইল দিল। নির্দিষ্ট জায়গায় এসে আরুষ আয়ানার চোখে একটা রুমাল বেঁধে দিল। আয়ানার একটু একটু ভয় করছে। তখনই আরুষ আয়ানার পাশের গেট খুলে দিল আর আয়ানাকে নামতে বলল। আমরা এসে গেছি, নামো। আয়ানা আরুষের কথা মতো গাড়ি থেকে নামলো। আরুষ সাথে সাথেই ওকে কোলে তুলে নিল। কিছু দূর হাঁটার পর আরুষ আয়ানাকে নিচে নামিয়ে চোখ খুলে দিল। আয়ানা আস্তে আস্তে ওর চোখ দুটো মেলল। আয়ানা হা করে তাকিয়ে আছে। এমনিতেই আজ আকাশ একটু মেঘলা। খোলা আকাশের নিচে একটা সুন্দর আঁকাবাঁকা নদী। নদীর তীর ঘেঁষে বানানো হয়েছে ছোট্ট একটা বাগান। পাশে একটা টেবিল, যা গোলাপি রঙের ফুল দিয়ে সাজানো। টেবিলের দুপাশে দুটো চেয়ার, উপর দিয়ে ফুলের ছাউনি। টেবিলের ওপর একটা ক্যান্ডেল জ্বালানো, তার চারপাশে ছোট ছোট মোমবাতি জ্বলছে। আকাশ মেঘলা হওয়াতে চারপাশের হালকা অন্ধকার যেন এই সকালেই সন্ধ্যার ফিলিং দিচ্ছে। আর মোমবাতির আলো যেন কোনো স্বপ্নের রাজ্যে হারিয়ে নিয়ে যাচ্ছে আরুষ আর আয়ানাকে। ওয়াও, কি সুন্দর জায়গা। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য। সুইটহার্ট, জায়গাটা সুন্দর, কিন্তু তোমার থেকে কম। আজ তো আমাকে ভালোই দেখাচ্ছে না। কে বলেছে? আমার রূপসীকে আজ আরও সুন্দর লাগছে এই শাড়িতে। তোমার এই সৌন্দর্যের সামনে সব ফুল হার মেনেছে। সত্যি। আরুষ কিছু না বলে আয়নার কোমর জড়িয়ে কাছে টেনে নিল। হঠাৎ আরুষ এমন কিছু করবে তা আয়নার ধারণার বাইরে ছিল। আরুষ আয়নাকে কাছে টানতেই আয়না হালকা কেঁপে উঠল। তখনই আকাশ থেকে একটা হেলিকপ্টার ওদের উপর দিয়ে গেল, যা থেকে অসংখ্য ফুলের পাপড়ি পড়ছে। কিন্তু আয়নার সেদিকে খেয়াল নেই। আজও নিজেও কেমন জানি ঘোরের মধ্যে চলে গেছে।
আর তখনই আরুষ বলে উঠল। চলো গিয়ে বসি। আয়ানার হোশ আসলো। ও তো লজ্জায় শেষ। ইস, কিভাবে তাকিয়েছিল আরুষের দিকে। আরুষ না জানে কি ভাবছে ওকে নিয়ে। আয়না ভেবেছিল আরুষ হয়তো এত তাড়াতাড়ি ওকে ছাড়বে না, হয়তো একটা কিস করবে। কিন্তু ও নিজেই নেওয়া কথা ভুললেও আরুষ ওকে দেওয়া ওয়াদা ভুলেনি। তা দেখে আরুষের জন্য আয়ানার মনে অনেকটা রেসপেক্টের জন্ম নিল। আরুষ আয়ানাকে চেয়ার টেনে বসিয়ে মোবাইলে কিছু অর্ডার করলো। তখন একজন ওয়েটার খাবার আনলো ও আয়ানার সামনে রাখলো। আয়ানার যেন লোভ সামলাচ্ছে না। সব আয়ানার ফেভারিট, বিরিয়ানি, ফুচকা, চকলেট আর অনেকগুলো আইসক্রিমের ভেতরে চকলেট আইসক্রিম, যেন তাড়াতাড়ি না গলে। আর তখনই আরুষ উঠে গিয়ে আয়ানার সামনে তার ফেভারিট ডিশগুলো রাখলো। আরুষকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আয়ানা গাপস গুপস করে ফুচকা মুখে ঢুকাতে লাগলো, সাথে ইচ্ছে মতো টক। ফুচকা যদি ভালোভাবে টকে না চুবিয়ে খাওয়া হয় তবে সেই ফুচকায় স্বাদ লাগে না। আয়ানা ফুচকা পেয়ে ভুলে গিয়েছিল যে সামনে কেউ বসা আছে। আরুষ তো আয়ানার খাওয়া দেখে হাসবে না কাঁদবে তাই বুঝতে পারছে না। আরুষ আয়ানাকে একটু লজ্জা দেওয়ার জন্য বলল, আস্তে খাও জান পাখি, তোমার খাবার কেউ খাবে না। আয়ানা আরুষের কথা শুনে লজ্জায় লাল টমেটো হয়ে গেছে। তারপরও বাকি খাবার ভালো করে খেলেও টকটার ভদ্রভাবে খায়নি। এত বড় বাটির টক একাই সাফার করেছে। ব্যাপার কি, এত টক কেন খাচ্ছ? এমনি খেতে ইচ্ছে হলো। বুঝেছি। কি বুঝছেন? ইয়া, গুড নিউজের লক্ষণ, আমি বাবা হতে চলেছি। আয়ানার তো আরুষের কথা শুনে কাশি উঠে গেছে। কি বলে এই ছেলে? 1 সপ্তাহ আগে জোর করে একটা কিস করেছে, তাতে কেউ প্রেগনেন্ট হয় নাকি? আজব তো। আয়ানা তো রেগে ফায়ার। আরে রাগ কেন করছো? আমি তো মজা করছিলাম। আয়ানা আইসক্রিম খাচ্ছে আর তখনই আরুষ আয়ানার খাওয়া আইসক্রিম থেকে খেতে লাগলো। আমারটা কেন খাইলেন? আরো কত আইসক্রিম তো ছিল। না মানে, আসলে তুমি যেভাবে মুখে মেখে খাচ্ছ আমার তো অন্যভাবে খেতে ইচ্ছে করছিল, তাই ওই ইচ্ছেটা এইভাবে পূরণ করলাম। দূর। তো খাওয়া তো শেষ, এবার চলেন তাহলে ম্যাডাম, কোথায়? ফর ড্যান্সিং। আরুষ আয়ানার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল আর ডান্সের জন্য প্রপোজ করলো। দ্য বিউটিফুল লেডি, উইল ইউ ক্যান বি মাই ড্যান্স পার্টনার? ইয়েস। আয়ানা আরুষের বাড়িয়ে দিয়ে হাতটা ধরল। আরুষ খুশি মনে আয়ানাকে বাগানের অপর পাশে একটা সুন্দর জায়গায় নিয়ে গেল। সেখানেই ওরা ডান্স করবে। তখনই একটা গান বেজে উঠল, আয়ানার ফেভারিট সং। আরুষেরও বেশ পছন্দ। গানের সাথে আরুষ আয়ানা দুজনেই নিজেকে কম্পেয়ার করছে ও নাচে। ঠিকই তো, আয়ানার জন্য আরুষ কতটা পাগল, অথচ আয়ানা বুঝেও বোঝে না। গানটি হলো, প্রেমের আয়নাতে মুখ দেখে মরে যাই বলে আমি মন রেখে, কতদিন চলে যায় কত রাত ভোর হয়, তুমি তো আমারও মিতুয়া, তুমি বিনা হায় বিনা মার থেমে যায়, বিনা মার থেমে যায়, তুমি বিনা হায়, তুমি ছাড়া কেউ আর এই মনেতে নেই যে, কাছাকাছি যদি থাকি আর দূরে চলে যাই যে। আরুষ যেন নাচের মাঝে এক ঘোরের মধ্যে চলে গেছে। এক দৃষ্টিতে চেয়ে আছে সামনের গোলাপি পরিটার দিকে। এবার আরুষ নিজে আয়নাকে একটা গান শোনাবে বলল। আয়না বলল, আপনি গান গাইতে পারেন? একটু ট্রাই করি, শোনো। ওকে। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি,
চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। গান শেষে আয়ানা জোরে জোরে হাততালি দিয়ে উঠল। আরে বাহ, আপনি তো খুব ভালো গান গাইতে পারেন। এটা মনে হয় আপনার মেয়ে পটানোর প্রধান টিপস। তাই হয়তো এত মেয়ে আপনার জন্য পাগল। मोहब्बत बरसा देना तू, श्रावण आया है, तेरे यार मेरे मिलने का मौसम आया है, सबसे छुपा के तुझे सीने से लगाना है, इतना प्यार किसी से पहली बार आया है, मोहब्बत बरसा देना तू, শ্রাবণ আয়া হে। এত লাভার দিয়ে কি করব? যদি আমি যার জন্য সাইকো লাভার হলাম সেই যদি পাত্তা না দেয়? আপনি তো চাইলে অনেক ভালো মেয়ে পেতে পারেন। আমার এত ভালো মেয়ে চাই না, শুধু একজনকেই চাই। আমার ওই একজন হলেই হবে। আয়ানা আর কিছু বলল না। হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল। আরুষ তো এক দৌড়ে পাশের একটা ভাঙা ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। বারবার আয়ানাকে ডাকছে, কিন্তু আয়ানা তো বৃষ্টি বলতে পাগল। ও আরো বাগানের মাঝে গিয়ে দুহাত মেলে চারপাশে ঘুরছে আর খুশিতে আত্মহারা হয়ে পড়েছে। আর তখনই প্রবল বৃষ্টিতে আয়ানা ভিজে একাকার। দুহাত মেলে আয়ানা বৃষ্টিতে ভিজছে আর হাসছে। আরুষ তো এক ধ্যানে তাকিয়ে আছে আয়ানার দিকে। জর্জেটের পাতলা শাড়িটা বৃষ্টিতে ভিজে পুরো শরীরের সাথে লেপ্টে গেছে, কিন্তু আরুষের সেদিকে কোনো খারাপ নজর নেই। সে তো আয়ানার মিষ্টি হাসি দেখতে ব্যস্ত। আয়ানার এতক্ষণ খেয়াল না থাকলেও এখন সে বেশ বুঝতে পারছে সে যে কত বাচ্চামো করে ফেলেছে। আরুষ তো আয়ানাকে দেখতে দেখতে একদম কাছে চলে এসেছে। আর তখনই আয়ানা পেছনে ফিরতেই তার চুলের পানি দিয়ে আরুষের মুখের অবস্থা 12টা বেজে গেছে। আর আরুষও এই প্রথম বৃষ্টিতে ভিজছে। আয়ানা দূরে যেতে নিলেই আরুষ ওকে জড়িয়ে ধরল। আয়ানার নিঃশ্বাস যেন বেড়ে গেছে। আর তখনই আরুষ নিজের অজান্তেই আয়ানার কপালে একটা কিস করে বসল। আয়ানাও কিছু বলছে না বলে আরুষ ভেবেছে হয়তো আয়ানা রাগ করেছে। এই ভেবে সেখান থেকে চলে আসতে নিলেই আয়ানা আরুষকে কাছে টেনে নিল। আরুষ তো পুরাই শকড। আর তখনই আরুষকে আরো অবাক করে দিয়ে আয়ানা তার ঠোঁট দিয়ে আরুষের ঠোঁট পুরো দখল করে নিল। আরুষও কিছু বলছে না, এক প্রকার তাল মেলাচ্ছে। কিন্তু দুজনের হুঁশ আসতে দুজন দুজনকে হালকা একটা ধাক্কা দিয়ে দিল। আয়ানা লজ্জায় শেষ। আর তখনই আরুষ পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, চলো, বৃষ্টি বেড়েই যাচ্ছে, তোমাকে বাসায় দিয়ে আসি। আয়ানা কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক নির্দেশনা দিল। আরুষ আয়ানাকে গাড়িতে নিয়ে ওর বাসায় পৌঁছে দিল। গাড়ি থেকে নামার আগে আরুষ আয়ানাকে একটা নাপার সিরাপ খাইয়ে দিল। আয়ানা মনে মনে ভাবল, ছেলেটা যেমন ভালোবাসে ততটা কেয়ারও করে। কাল আয়ানা আরুষকে বলে দেবে সে যে আরুষকে ভালোবাসে। শুনুন, বলবে কিছু? কালকে আমি আপনাকে কিছু বলবো। ওকে, বলবে, সমস্যা নেই। কালকে তোমাকে স্পেশাল জায়গায় নিয়ে যাব, সেখানে গিয়ে যা বলার বলবে। আচ্ছা। তারপর আয়ানা ওর বাসায় চলে গেল। মাঝপথেই ড্রেস চেঞ্জ করে এসেছিল, তাই বাসার কেউই বুঝতে পারেনি। খোলা আকাশের ছাদের এক কোণে পা ঝুলিয়ে বসে আছে আরুষ। আজ আকাশের চাঁদটা একটু বেশি সুন্দর। কাল আরো সুন্দর লাগবে দেখতে, কারণ আগামীকাল তো পূর্ণিমা। আর তার সাথে আগামীকাল হয়তো
আয়ানাও তার ভালোবাসার কথাটা বলবে। এসব ভাবছে আর কফির কাপে একটা করে চুমুক দিচ্ছে। অন্যদিকে আয়ানাও চাঁদের দিকে তাকিয়ে আছে। দুজনে জানে না যে তারা একই সময়ে একে অপরের কথা ভাবছে। তাদের অজান্তে ভাবনার সাক্ষী হয়ে আছে এই চারটা। এখন শুধু কালকের অপেক্ষা, দ্য নেক্সট ডে। আজ আয়ানার মনটা খুব ভালো। যথারীতি আজকেও খুব সুন্দর করে পরিপাটি হয়ে কলেজে এসেছে সে। আজ কলেজ ছুটি দিলে বাসায় না গিয়ে আরুষের কাছে যাবে। এই সব ভাবনার মাঝেই তৃতীয় পিরিয়ড শেষে মাহি ও আয়ানা স্কুলের পেছনের গাছতলায় গিয়ে বসলো। তো বল, তোর প্রেমের কি খবর? ভালোই তো। যা বাবা, শেষে অন্তত স্বীকার করলি যে তুই আরুষ চৌধুরীর প্রেমে পড়েছিস। এখন ওকে বলিনি, তবে আজ বলবো। তোর কি খবর? আমার তো আর তোমার মতো ভাগ্য নেই যে সাইকেল লাভার পাবো, তবে একজনকে বেশ ভালো লাগে। তা কে সে? মেঘ, তাই না মেঘ। সবচেয়ে অবাক করার বিষয় হলো সে আরুষের বেস্ট ফ্রেন্ড। তবে তো বেশ ভালোই হলো, কিন্তু তোর সাথে পরিচয় কিভাবে? সে এক লম্বা কাহিনী, পরে বলবো। মাহি ও আয়ানা কথা বলছিল, এর মাঝেই সেখানে একটা মেয়ে আসলো। দুজনে মেয়েটার দিকে তাকালো। শ্যামল বর্ণের মেয়েটার চেহারায় অনেক মায়া। পরনে খুবই কম দামে একটা 3 পিস। দেখে খুবই সিম্পল পরিবারের মেয়ে মনে হচ্ছে। মেয়েটা কেমন যেন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানার দিকে। আয়ানাই বলতে লাগলো, কে তুমি আপু, কিছু বলবে? মেয়েটা কিছু বলছে না। ভয়ে ওর হাত পা কাঁপছে। বারবার এদিক সেদিক তাকাচ্ছে, মনে হচ্ছে কেউ ওকে ভয় দেখাচ্ছে। আয়ানা ও ব্যাপারটা বুঝতে পারলো। কিছু কি বলবে আপু? কাউকে কি ভয় পাচ্ছ? একটু সাইডে আসবেন? নিশ্চয়ই, এবার বলো। দোহাই আপনার, আরুষের জীবন থেকে সরে যান। আমি চাই না আমার মতো আপনার লাইফটাও শেষ হোক। কি যাতা বলছেন? আরুষ খুবই ভালো ছেলে, আমাকে ভালোবাসে। ভালোবাসা? ওর মতো ছেলে ভালোবাসতে জানে না, শুধু ঠকাতে জানে। এনাফ ইজ এনাফ। অনেক শুনেছি আপনার ফালতু কথা। আর না, আপনার এইসব কথার কোনো প্রুফ আছে? আছে। ও আমাকেও ঠকিয়েছে। ও শুধু মেয়েদের শরীর চায়, এমন পাগলের মতো ভালোবাসার অভিনয় করে। একবার ওই দেহটা পেলে তাকে ছেড়ে দেয়। ওদের মতো হাই ক্লাস ছেলেরা এমনই হয়। না হয় একবার ভাবো, এত ভালো ভালো মেয়ে থাকতে ও তোমাকে কেন চয়েস করলো? ভাবো। চুপ, একদম চুপ। তুই একটা ফ্রড। আমাকে পারলে তোর একটা কথার প্রুফ দেই। এই যে আপু, প্রুফ। এই কথা বলে মেয়েটা আয়ানাকে ওর ফোনের কিছু ছবি দেখালো, যা দেখে আয়ানার পায়ের নিচের মাটি সরে গেল। সেখানে আরুষের মতোই দেখতে একটা ছেলে মেয়েটার সাথে খুবই অন্তরঙ্গভাবে ছবি তুলেছে। আয়ানা আর থাকতে পারছে না, ওর দম বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ ও ওখানে সেন্সলেস হয়ে পড়ে। আর সেই রহস্যময়ী মেয়েটা ঠোঁটের কোন একটা রহস্যের হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। বিকেলবেলা আয়ানা চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলো। দেখতে পায় পাশেই মাহি ও আরুষ বসে আছে। আরুষের মুখটা শুকনো শুকনো লাগছে, চোখ দুটো ফোলা ফোলা। দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খায়নি। জান পাখি, কি হয়েছে তোমার? মাহি, একটু বাইরে যা। ওকে কেন পাঠালে? কি হয়েছে? থামুন, আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। মানে কি বলছো এসব? বাহ, কি সুন্দর অভিনয়। লজ্জা করে না আপনার মেয়েদের জীবন নিয়ে খেলতে? আমার আগে না জানি আরো কত মেয়ের জীবন নিয়ে খেলছেন। আরুষ আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না। সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আয়নার গালে। ফর্সা গালটা লাল টকটকে করেছে। দেখ, তোকে ভালোবাসি তার মানে এই না যে তুই যা ইচ্ছা বলার লাইসেন্স পেয়ে গেছিস। আপনার মতো জানোয়ারের কাছ থেকে এটাই আশা করা যায়। আপনি তো শুধু মেয়েদের শরীর চান, যেমন প্রথম দিন আমারটা চেয়েছেন, কিন্তু যখন তা পারেননি মিথ্যা অভিনয় শুরু করেছেন। ব্যাস, অনেক হয়েছে। কে বলেছে তোমায় এগুলো? আমি তোমাকে ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই। থু থু, এমন স্বপ্ন না জানি আরো কত মেয়েকে দেখিয়েছেন, তার প্রমাণ এই ছবিগুলো। এই কথা বলে আয়না ওই মেয়েটার দেওয়া ছবিগুলো আরুষকে দেখালো।
আরুষ দেখেই বুঝে গেছে ছবিগুলো এডিট করা। কিন্তু আরুষ তো ভাবতো আয়না ওকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষের প্রতি কি একটুও বিশ্বাস করা যায় না? জান পাখি, বিশ্বাস করো, এগুলো সব মিথ্যা। আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবতেও পারি না। আর কত মিথ্যে বলবেন? প্লিজ আমার সামনে থেকে চলে যান, আর পারলে কোনোদিনও আমার সামনে আসবেন না। এসব কি বলছো? তুমি না আমায় ভালোবাসো? আমাকে ছাড়া থাকতে পারবে? আজব তো, আমি কখন বলেছি যে আমি আপনাকে ভালোবাসি? আই জাস্ট হেট ইউ। আর কোনোদিন যদি আমার সামনে আসেন তো আমার মরা মুখ দেখবেন। তার আর প্রয়োজন নেই। শুধু একটা কথা মনে রেখো, ভালোবাসায় বিশ্বাস জিনিসটা খুব দরকার, খুব দরকার। এই কথা বলে আরুষ সেখান থেকে চলে গেল। আজকের পর থেকে আরুষ আর কখনো আয়ানার সামনে আসবে না, জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে। হায়রে ভালোবাসা! মানুষ ভালোবাসার জন্য কিনা ত্যাগ স্বীকার করে, অথচ সামান্য বিশ্বাসের অভাবে এমন অনেক ভালোবাসার গল্প অসম্পূর্ণ থেকে যায়। আদৌ কি কখনো ওরা দুজন দুজনের মনের কথা জানতে পারবে? হবে কি কখনো ওদের ভালোবাসার জয়? আর কে সেই ষড়যন্ত্রকারী যে ওদের আলাদা করে দিল? প্রশ্ন রইল পাঠকদের কাছে। সময় যে কারোর জন্য অপেক্ষা করে না। এই সময় মানুষের জীবনের জন্য খুবই মূল্যবান। জীবন থেকে একবার যে সময় চলে যায় তার কখনোই ফেরত পাওয়া যায় না। এটাই প্রকৃতির নিয়ম। জীবনে এমন অনেক পরিস্থিতির শিকার আমরা হই, যেখানে সামান্য একটু সময়ের জন্য আমরা অনেক বড় কিছু হারিয়ে ফেলি। কখনো বা ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, কখনো বা প্রিয় মানুষটার কাছ থেকে দূরে থাকার সময়টা যেন কাটতেই চায় না। 11 months later, আজ আরুষের সাথে শেষ দেখা হওয়ার পর থেকে 11 মাস পূর্ণ হলো। আরুষের কাছ থেকে দূরে থাকার প্রতিটা দিনই যেন আয়ানার কাছে এক একটা মাসের মতো কেটেছে। নিজের অজান্তেই আয়ানা আরুষকে অবিশ্বাস করে কত বড় ভুল করেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আয়ানা। সে যে আরুষকে খুব ভালোবাসতো। সেদিন আরুষ চলে যাওয়ার পর আর কোনো দিন আয়ানার সাথে দেখা করেনি। তার কয়েকদিন পর একটা আননোন নাম্বার থেকে আয়ানার কাছে ফোন আসে। ফোন দিয়েছিল সেই মেয়েটি। সে বলেছে ওই ছবি সহ আয়ানাকে সে যা যা বলেছে সব মিথ্যে। তারপর আয়ানা অনেক ট্রাই করে মেয়েটার কাছ থেকে জানার জন্য যে কেন সে এমন করলো, কিন্তু আয়ানা সম্পূর্ণ ব্যর্থ। তারপর আয়ানা আরুষের অফিস পর্যন্ত গিয়েছিল আরুষের সাথে কথা বলতে, কিন্তু তা পারেনি। কারণ সেদিন হাসপাতাল থেকে এসেই নাকি আরুষ ফ্লাইটে করে আউট অফ কান্ট্রি চলে গেছে। কোথায় গিয়েছে তা মেঘ বাদে কেউ জানে না। কিন্তু মেঘ আয়ানাকে কিছুই বলেনি, এমনকি নিজের জিয়াফ মাহিকেও কিছু বলেনি। এসব ভাবছে আর সেই নদীর তীরে যেখানে আরুষ আয়ানাকে নিয়ে গিয়েছিল সেখানে বসে এক দৃষ্টিতে চেয়ে আছে আয়ানা। যখনই আরুষের কথা মনে পড়ে এখানে ছুটে আসে ও। এই জায়গাটা আয়ানাকে আরুষের উপস্থিতির অনুভূতি দেয়। হঠাৎ কাঁধে কারো স্পর্শে ফুঁস আসে আয়ানার। ওহ মাই, তুই? আর কত ভাবে থাকবি বল? নিজের জীবনটাকে এবার অন্তত গুছিয়ে নে। যার জন্য এবারে পড়ে আছিস সে তো তোর কথাই ভুলে গেছে। এভাবে বলিস না প্লিজ। তো কিভাবে বলবো? তুই বল, যে আরুষ তোকে না দেখে একদিনও থাকতে পারে না সে তোকে ছাড়াই এতদিন কিভাবে আছে? প্লিজ আমাকে একটু একা থাকতে দে। 1 বছর ধরে তো একাই আছিস। আচ্ছা চল, এখন বাসায় চল। চল, যত সব। অন্যদিকে সুইজারল্যান্ডে একটা পুরনো বাংলোর একটা রুমে জানালা দরজা সব লাগিয়ে অন্ধকারে বসে আছে একটা ছেলে। পাশে হাই কোয়ালিটির নানা বিদেশি মদের বোতল, আর চারপাশে নিকোটিন ও সীসার ধোঁয়ায় যেন মানুষটাকে দেখাই যাচ্ছে না। হঠাৎই দরজায় নক হলো। আর কতদিন নিজেকে এভাবে রাখবি আরুষ? এবার তো মাপ কর মেয়েটাকে। নিজেও কষ্ট পাচ্ছিস আর মেয়েটাকেও কষ্ট দিচ্ছিস। কষ্ট? কিসের কষ্ট? আ- আমি তো একদম ঠিক আছি। দেখো চারপাশে কত ধোঁয়া। এই নিকোটিনের ধোঁয়াই আমার প্রকৃত সাথী।
দেখ আয়ানা কিন্তু নিজের ভুল বুঝতে পেরেছি। প্লিজ এবার অন্তত সবার সামনে আয়। কেন? তুই তো আছিস, আমার বিজনেস তো এখন দেশের টপে আছে। আর পারবো না আমি, আমার নিজেরও একটা লাইফ আছে। আর এই আবির ওই তো এসবের জন্য দায়ী। তুই ওকে কেন কিছু করছিস না? যেখানে নিজের ভালোবাসার মানুষটাই বিশ্বাস করলো না, সেখানে তুই দায়ী করে কি লাভ? তোকে একটা কথা বলার ছিল, আগে তুই এই সিসা টানা বন্ধ কর, আমার সহ্য হচ্ছে না। করলাম। এবার বল কি বলবি? ইয়ে মানে আসলে আবির বল, আবার কি করলো ওই জানোয়ারটা? এক গুপ্তচরের কাছে জানতে পারলাম যে আবির নাকি আয়ানার বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছে এবং এবং থেমে গেলি কেন? কি হয়েছে বল? আসলে আয়ানা রাজি হয়ে গেছে। কি, তুই মজা করছিস নাকি? এতদিন তো আয়নাও কষ্ট পেয়েছে, হুট করে সব জেনে শুনে ও ও বিয়ের জন্য রাজি কি করে হলো? আরুষ ভাবে আয়না জানে যে এগুলো আবিরের কাজ, কিন্তু আয়না কিছুই জানে না। আর মেঘ যেই লোকের কাছ থেকে এইসব জেনেছি সে আবিরেরই লোক। এখন আবার একটা ভুল বোঝাবুঝি হলো। আয়না কখনো আরুষ ছাড়া কাউকে বিয়ে করবে না। আরুষের চোখ রক্তবর্ণের আকার ধারণ করেছে। আরুষকে এর আগে কখনো এত ভয়ানক দেখায়নি। মেঘেরও ভয় করছে, কে জানি আরুষ ভুল কিছু করে বসে। আল্লাহ জানে কোন নতুন ঝড় অপেক্ষা করছে আয়ানা ও আরুষের গল্পে। আয়ানার মনটা আজও ভালো নেই। আজ ওর জন্মদিন, মা বাবা একটু আগে উইশ করে গেছে। মাহি চেয়েছিল একটা পার্টি করে আয়ানার মুড ভালো করবে, কিন্তু কিছুতেই লাভ হয়নি। আয়ানার সবচেয়ে বড় গিফট হবে কেউ যদি ওকে আরুষ এনে দেয়। আজ আয়ানার বুকের ভেতরে এক অতৃপ্ত আত্মা হাহাকার করছে। ইস, আজকে যদি আরুষের দেখা পেত আয়ানা। এসব ভাবতে ভাবতে বাসায় ফিরছিল আয়ানা। একদিকে আরুষের কোনো খোঁজ নেই, তার উপর মা বাবা হঠাৎ করে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অনেক কষ্টে আয়ানা মাকে রাজি করিয়েছে যে সে বিয়ে করবে, কিন্তু আরুষ বাদে অন্য কোনো ছেলেকে না। এজন্য একটা মিথ্যে কথাও বলেছে সে। মাকে বলেছে আরুষ ওর বিএফ, এবং খুব তাড়াতাড়ি আরুষ চৌধুরী আয়নার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। এসব ভাবতে ভাবতে কখন যে বাসায় ফেরার পথের জায়গায় অন্য পথে পাড়ি দিয়েছে তার খেয়াল যেন একদমই নেই আয়ানার। যখন বুঝতে পারলো সে ভুল পথে এসে পড়েছে, তখন আবার পেছন দিকে চলতে লাগলো। দূর, আবার ধ্যানে পড়ে গিয়েছিলাম। এমনিতেই সবাইকে ট্রিট দিতে দিতে দেরি হয়ে গেছে, আশেপাশে অন্ধকার, যাই তাড়াতাড়ি বাসায় যাই। তখনই পেছন থেকে কেউ বলে উঠল, বাহ, ভেবেছিলাম ভালোবাসা হারিয়ে কষ্টে আছেন, তা তো দেখি ভালোই দিনকাল কাটছে। এতদিন পর প্রিয় মানুষটার কণ্ঠটা শুনতে পেয়ে যেন হৃদয় জড়িয়ে যাচ্ছে আয়নার। পেছন ফিরে তাকিয়ে এক দৃষ্টিতে আটকে যায় আয়না। এতদিন পর সেই চেনা মুখ, ভালোবাসার মানুষটিকে সামনে পেয়ে আর যেন ঠিক থাকা যাচ্ছে না। কত বদলে গেছে ও। চোখের নিচে কালো দাগ, শুকিয়ে কাঠ হয়ে যাওয়া শরীর, দামি পারফিউমের জায়গায় মদের গন্ধ যেন মানুষটাকে বদলে দিয়েছে। আয়ানা আরুষের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। আরুষের বলা একটু আগে সেই কথা যেন একদমই ভুলে গেছে আয়ানা। ছুটে গিয়ে জড়িয়ে ধরে তাকে। আরুষ আরুষও কিছু বলছে না। আজ কতদিন পর নিজের ভালোবাসাকে কাছে পেয়েছে। নিজের ভালোবাসার মানুষটার কাছ থেকে দূরে থাকা যন্ত্রণা অনেক। আরুষের ইচ্ছে করছে শক্ত করে আয়নাকে জড়িয়ে ধরতে, কিন্তু আরুষ তা পারছে না। আরুষের কলিজাটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। আরুষ নিজেকে শক্ত করলো, নিজেকে বুঝ দিতে লাগলো। না না আরুষ, তোকে নিজেকে সামলাতে হবে। এই মেয়ে ছলনাকারী, তোকে ধোঁকা দিয়েছে। যার জন্য নিজের জীবনটা শেষ করে দিলি, সেই তোর শত্রুকে আপন করে নিয়েছে। এর শাস্তি তোকে এই মেয়েকে দিতে হবে আরুষ। তোকে টর্চার করতে হবে,
রোমান্টিক সাইকো টর্চার। এসব ভেবেই আরুষের মায়া ভরা চাহনি সময়ের মাঝে ঘৃণার রূপ নিল। আরুষের চোখে এখন শুধু প্রতিশোধ আর ঘৃণার আগুন। এই রাগই পারে মানুষকে ধ্বংস করে দিতে। এই রাগের বশে আজ আরুষ ভুল কিছু করে বসবে। হঠাৎ আয়না বুঝতে পারল ওর চুলের মুঠি কেউ শক্ত করে ধরেছে। আয়না মাথা উঠিয়ে দেখে আরুষ রাগী ভাবে চেয়ে আছে আয়নার দিকে। এই কোন আরুষকে দেখছে আয়না? আহ আরুষ, কি করছো? আমার লাগছে। ইস, খুব লাগছে না? আমি তো এখনো কিছুই করলাম না, এখনই লাগছে? ইস, কি সব বলছো আরুষ? এতদিন পর তোমাকে কাছে পেয়েছি, কত কথা বলার আছে তোমাকে, আর তুমি আহ তাই তো, এতদিন পর দেখা হয়েছে, তাই তো ভালোবাসার দাম দিতে এসেছি। কি বলছো? আমি কিছুই বুঝছি না। ভালোবাসার আবার দাম হয় নাকি? হয়তো। তা আবিরের সাথে কেমন চললো প্রেম? ও সরি, ও তো আবার তোর উঠবি। কি? আবির স্যারের সাথে আমার আবার কি হবে? দেখো আরুষ, আবার আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হচ্ছে। চল আমার সাথে, ভুল বোঝাবুঝিটা ঠিক করছি। এসব কথা বলি আরুষ আয়ানাকে টানতে টানতে গাড়িতে নিয়ে বসালো। আয়ানার শরীরের অনেক অংশ কেটে গেছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু আরুষের সেদিকে কোনো খেয়াল নেই। আরুষ খুব জোরে গাড়ি চালাচ্ছে। আরুষ, আস্তে চালাও প্লিজ। কোথায় নিয়ে যাচ্ছ? আরুষ কোনো কথা না বলে শুধু ড্রাইভ করছে। খুব স্পিডে ড্রাইভ করে গাড়িটা একটা রেজিস্ট্রি অফিসের সামনে গিয়ে দাঁড় করালো। আয়না বুঝতে পারলো আরুষ কি করতে চাইছে। দেখো আরুষ, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আমরা আমাদের পরিবারকে না জানিয়ে এভাবে কিছুই করতে পারি না। চুপ থাক, আমি যা বলবো তুই তাই করবি। আরুষ জোর করে আয়নাকে অফিসের মাঝে নিয়ে গেল। কিছুক্ষণ পর ওরা বের হলো। আইনগত দিক দিয়ে এখন ওরা স্বামী স্ত্রী, কিন্তু ইসলামিক দিক দিয়ে তেমন কিছুই না। আয়না কিছু বুঝে ওঠার আগেই আরুষ ওকে নিয়ে সোজা বাড়িতে চলে গেল। বিয়েই তো হয়ে গেছে, আবার তোমার বাসায় কেন নিয়ে আসছো? কি করতে চাইছো তুমি? এমা, বিয়ে করেছি, স্বামীর অধিকার ফলাবো না তা কি করে হয়? তোরা এমন হাল করব যে তুই চাইলেও আমাকে ছাড়া অন্য কারো কাছে যেতে পারবি না। ছি আরুষ, তুমি এত নোংরা কথা কিভাবে বলতে পারছো? ইসলামিক দিক থেকে তোমার আমার উপর কোনো অধিকার নেই। আয়ানা বুঝতে পারলো এই বিয়ে এসব কিছুই না। আরুষ এখনো ওকে ভুল বুঝে আছে। এই সময় আরুষকে কিছুই বোঝানো যাবে না। এই সময় এখান থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু যেই না আয়ানা বাসার দিকে যাবে, আরুষ ওকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে বাসার ভেতরে নিয়ে গেল। ওর রুমে নিয়ে আয়ানাকে জোরে ছুঁড়ে মারলো ওর বিছানায়। আর তখনই আয়ানার ভয়ে হাত পা কাঁপছে। এর আগে কখনো আরুষের এমন ব্যবহার বা ভয়ঙ্কর রূপ কখনোই দেখেনি আয়ানা। এত জোরে বিছানার উপর পড়ায় শরীরের অনেক জায়গায় ব্যথা পেয়েছে আয়ানা। মাথায় প্রচন্ড যন্ত্রণা করছে। আরুষ প্লিজ, এমন কিছু করো না, যাতে করে নিজের কাছে ছোট হয়ে যাও পরে। এখন কি তোর কাছে আমার কৈফিয়ত দিতে হবে আমি কি করব না করব? আরুষ তুমি। আয়ানাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁট দুটো দখল করে নেয় আরুষ। একটা হ্যাচকা টান দিয়ে শাড়ির আঁচলটা ফেলে দেয়। আয়ানা ডুকরে ডুকরে কাঁদছে, কিন্তু আরুষের সেদিকে খেয়াল নেই। সে তো আয়নার উপর রোমান্টিক অত্যাচার চালাতে ব্যস্ত। আয়নাকে কোলে করে বিছানায় শোয়াতেই আরুষ বুঝতে পারল আয়না অজ্ঞান হয়ে পড়েছে। স্বাভাবিক, এই অল্প সময় অনেক ধকল গিয়েছে এই বাচ্চা মেয়েটার ওপর। আরুষ নীরবে তাকিয়ে আছে আয়নার মায়াবী চেহারাটার দিকে, আর নিশ্চুপ অনুভূতি নিয়ে চোখের পানি ফেলছে। না, ও আর পারবে না আয়নাকে কষ্ট দিতে। আয়না যত বড়ই অন্যায় করুক, আরুষ তো আর আয়নাকে ধর্ষণ করতে পারে না। আয়না ঠিকই বলেছে, শুধু কাগজে কলমে দুটো সাইন করলেই বিয়ে হয়ে যায় না। বিয়ে হলো একটা পবিত্র বন্ধন, যা ইসলামিক নীতিতে হয়। আর স্বামী স্ত্রীর ভালোবাসা তো আল্লাহর আরশ থেকে আসে। হ্যাঁ, এটা ঠিক, আরশ আয়ানার চাইলেও এত বড় ক্ষতি করতে পারবে না।
কিন্তু আয়ানার তো একটা শাস্তি পাওয়া দরকার। যারা ভেবেছিল আরুষ আয়ানাকে রেপ করবে, তাদের জন্য এক বস্তা সমবেদনা। এতটাও খারাপ না যে নায়ককে রেপিস্ট বানিয়ে দেব। সো চিল। এসব ভেবে আয়ানার শাড়িটা পুরো খুলে ওকে বিছানায় শুয়ে দিল, যেন আয়ানা জ্ঞান ফেরার পর ভাবে আরুষ ওকে ধর্ষণ করেছে। কিন্তু আরুষ তেমন কিছু করবে না। ড্রয়ার থেকে একটা মলম বের করে আয়ানার শরীরে যেখানে যেখানে কেটে গেছে সেখানে মলম লাগিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল আরুষ। এখন আবারও ড্রিঙ্কস করবে। পুরনো ঘাগুলো আবার তাজা হয়ে উঠেছে। এখন নিকোটিনের ধোঁয়া আর মদই পারবে ওকে একটু শান্তি দিতে। ফ্ল্যাশব্যাক শেষ। ইন দ্য মর্নিং। সকালে আয়নার জ্ঞান ফিরল। জেগেই নিজেকে নগ্ন অবস্থায় আরুষের বেডে আবিষ্কার করল। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আয়নার। আয়না ভেবেছে সত্যি আরুষ কাল ওকে ধর্ষণ করেছে। আয়নার এখন সত্যি আরুষের ওপর ভীষণ ঘৃণা হচ্ছে। ছি, আরে ছি, কিভাবে পারলে তুমি এমন কিছু করতে? মানলাম তুমি আমায় ভুল বুঝেছো, তাই বলে এমন কিছু। সত্যি যদি আমি এমন কিছু করেও থাকি, তাতেই বা এত এত বড় শাস্তি দিতে পারো না তুমি? আই জাস্ট হেট ইউ, আই হেট ইউ আরুষ, আই হেট ইউ। আয়নার যতটা না আরুষের উপর ঘৃণা হচ্ছে, তার থেকে বেশি নিজের উপর হচ্ছে। এই ধর্ষিত শরীর নিয়ে কোথায় যাবেও? যেই দোষ করুক, এই সমাজ তো সবসময় মেয়েদেরই দায়ী করে। হায় সমাজ, যেই সমাজের নিয়ম মেনে আমরা বাধ্য হয়ে চলি, সেই সমাজেই মেয়েদের আজকের দিনে 21 শতকে এসেও ছেলেদের সমান মূল্য দেওয়া হয় না। আজও কোনো মেয়ে ধর্ষিত হলে সবাই মেয়েটার দিকেই আঙ্গুল তুলে। মেয়েদেরই সবসময় সবার কথা মুখ বুজে সহ্য করতে হয়। আর যে ছেলেটার জন্য মেয়েটার জীবন জাহান্নাম হয়ে যায়, সেই ছেলেটার বড়জোর কয়েক বছর জেল হয়, আর কিছুই না। আর যদি সে বড়লোক পরিবারের সন্তান হয়, তবে তো তাকে কিছুই করা যায় না। সে দিব্যি সমাজে বুক ফুলিয়ে চলতে পারে, সময় মতো বিয়েও করতে পারে। কিন্তু যেই পুরুষ জাতির জন্য মেয়েটার জীবন থেকে হাসি চলে যায়, সেই পুরুষ জাতির মেয়েটাকে জীবন সাথী বানাতে চায় না। একটা সময় মেয়েটা পরিবারের বোঝা হয়ে থাকতে না পেরে সুসাইড অ্যাটেম্প করতে বাধ্য হয়। এসব ভাবছে আর কাঁদছে আয়ানা। সে কিভাবে তার মা বাবার সামনে গিয়ে দাঁড়াবে? আর বিয়ের কাগজপত্র তো আরুষের কাছে। এই মুহূর্তে যদি কেউ ওকে ধর্ষিতার ট্যাগ লাগিয়ে দেয়, ওর তো মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। এরই মাঝে সেখানে আরুষ চলে আসলো। হ্যালো সুইটার, কেমন হয়েছে ঘুম? রাতে এত আদর করলাম, আমি শিওর ভালো হয়েছে ঘুম। আরুষের কথা শুনে আয়নার ধ্যান ভাঙে। আরুষের কথা শুনে রাগে, অভিমানে, ঘৃণায় অন্যদিকে মুখ করে নেয় সে। আর বিছানার চাদরটা তাড়াতাড়ি নিজের শরীরে পেঁচিয়ে নেয় আর ঠুকরে ঠুকরে কান্নার সাথে বলতে লাগলো, এখন আবার কেন কেন এসেছেন? কি চান? আমার শরীরটা তো পেয়ে গেছেন। আরুষ বুঝতে পারলো আয়না এখন সত্যি ভীষণ খারাপ অবস্থায় আছে। কিন্তু আরুষ তো এটাই চেয়েছিল, আয়না কষ্ট পাক। কিন্তু আরুষের এমন লাগছে কেন? ওর বুকটার ভেতর চিনচিন ব্যথা কেন হচ্ছে? আয়নার কান্না কেন সহ্য হচ্ছে না? কিন্তু আরুষ নিজের অনুভূতি সামলে নিল। এভাবে কেন বলছো? আবিরের থেকে কি বেশি সুখ দিতে পারিনি? ইস রে, আবির মনে হয় আরো। আরুষকে আর কিছু বলতে না দিয়ে আয়না জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আরুষের গালে। ব্যাস, অনেক হয়েছে, আর না, আর পারবো না আমি সহ্য করতে। আমাকে শেষ করে দিন আরুষ। নিজের 2 হাত দিয়ে গলা টেপে মেরে ফেলুন আমায়, তাতে অন্তত আপনার মতো অমানুষের কাছ থেকে আমি মুক্তি পাবো। মেরে ফেলুন আমায়, মেরে ফেলুন। আয়না কাঁদতে কাঁদতে আরুষের পায়ের কাছে বসে পড়ল। আয়নার শরীর থেকে চাদরটাও সরে গিয়েছে। ফর্সা শরীরটায় গতকাল আরুষের দেয়া ক্ষতগুলো এখন আরো স্পষ্ট হয়েছে। আরুষ সেই ক্ষতগুলো দেখে আর নিজেকে সামলাতে পারছে না। রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে চলে এসো, তোমায় বাসায় দিয়ে আসবো। এখন তোমাকে আমার দরকার নেই। তুমি চাইলেও এখন অন্য কারো হতে পারবে না। তুমি শুধু তোমার সাইকোর, অন্য কারো না। এই কথা বলে আর 1 মিনিট দেরি না করে রুম থেকে চলে আসলো আরুষ।
আয়নার এখন আর কিছু বলার নেই। ও মূর্তির মতো অনুভববিহীন হয়ে গেছে। আস্তে করে ওঠে আরও সেই রেখে যাওয়ার শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়নার সামনে গিয়ে তাচ্ছিলের হাসি দেয়া ছাড়া আর কিছুই করার নেই আয়নার। এইদিকে আরুষের ফোনে মেঘের কল এলো। হ্যালো আরুষ, তুই কোথায়? বাসায় কেন? আয়ানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ওর মাকে বলেছি ও মাহির বাড়ি গেছে। ও কি তোর কাছে? হুম। প্লিজ আরুষ, ওকে একটু কষ্ট দিস না। ওর কোনো দোষ নেই। মানে? আমি যেই তথ্য তোকে দিয়েছি সব ভুল। ওই লোকটাও আবিরের লোক ছিল। শালা মাচো সব বানিয়ে বলেছিল। কি? এসব এসব কি বলছিস তুই? আচ্ছা ফোন রাখ, আর মাহিকে বলবি আয়নার মাকে বুঝিয়ে দিতে। ও মাহিরের সাথে বিয়ে খেতে গিয়েছিল, মাহির কাজিনের। ওকে বাই। কেন? তুই কি? হ্যালো হ্যালো। টিং টিং টিং। ফোন কেটে আরুষ নিজেই নিজের কপাল দেয়ালের সাথে আঘাত করতে লাগলো। ছি আরুষ, তুই এটা কি করলি? এত বড় ভুল তুই কিভাবে করলি? নিজের ভালোবাসার মানুষটাকে এত কষ্ট দিলি? কিভাবে দাঁড়াবি তুই আয়নার সামনে? এমন সময় ওপরের তলা হতে কাঁচ ভাঙার আওয়াজ আসলো। আয়না ওপরে হাসপাতালের ইমার্জেন্সি কক্ষের সামনে দাঁড়িয়ে আছে আরুষ ও মেঘ। আরুষের মনে বিন্দু পরিমাণ শান্তি নেই। বুকটা কেমন ছটফট ছটফট করছে, না জানে ভেতরে কি হচ্ছে। আজ যদি আয়নার কিছু হয়ে যায় তবে কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না আরুষ। এমনিতেই ও যা করেছে আয়না তারপরেও ওকে মেনে নেবে নাকি সন্দেহ। আজও কি সত্যিকারের ভালোবাসা মন থেকে একেবারে শেষ হয়ে যায়, নাকি হাজারো অন্যায়ের পর ভালোবাসার মানুষটির একবার ক্ষমা চাওয়াতে সব আগের মতো হয়ে যায়? এসব ভাবতে ভাবতেই হঠাৎ ডক্টর বাহিরে এলো। ডক্টর, সব ঠিক আছে তো? আমার আমার জান পাখির কিছু হয়নি তো? সবই ঠিক আছে, কিন্তু আয়নের অনেক রক্ত শরীর থেকে বের হয়ে গেছে। আমরা ওকে রক্ত দিয়ে এখন ঘুমের স্যালাইন দিয়ে দিয়েছি। ও ঠিক হয়ে যাবে তো ডাক্তার? এখনো ঠিক কিছু বলতে পারছি না, ওর জ্ঞান ফেরার পর বোঝা যাবে। কিছু বলা যাবে না? হ্যাঁ, আমার আমার জান পাখির যদি কিছু হয় তবে তোকে আমি শেষ করে দিব। আর এই হসপিটালে শুধু আগুন জ্বলবে, আগুন। আরুষ ছাড় বলছি, ওনার করার ছাড়। সরি ডক্টর, ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। ইটস ওকে, এই সময় অনেকেই আউট অফ কন্ট্রোল হয়ে যায়, কিন্তু আপনাদের ভেঙে পড়লে চলবে না। এর মাঝেই সেখানে মাহির আগমন। মাহি মেঘকে উদ্দেশ্য করে, কুত্তার বাচ্চা, তোর সাথে আজকেই ব্রেকআপ। তোর জন্য আমার বান্ধবীর এই হাল। মাহি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? সব দোষ তোর। তোকে কতবার বলেছি আরুষ ভাইয়ের কথা, কিন্তু তুই বলিসনি। তুই বললে আমি ঠিক টাইম করে গিয়ে তোর সাইকো বন্ধুর কাছ থেকে আমার বেস্ট ফ্রেন্ডকে বাঁচাতাম। তুমি আমার উপর যত রাগ দেখাতে চাও দেখাও জানেমান, কিন্তু আরুষকে কিচ্ছু বলো না, ওর কোনো দোষ নেই। না না, তোমার বেস্ট তো একদম নির্দোষ। সে তো কোনো অন্যায় করতেই পারে না, তাই না? আচ্ছা তুমি একটু বসো। আমি তো এখানে বসতে আসিনি। তোমার বেস্টের ভালোবাসার নমুনা দেখা শেষ। এখন আমার বান্ধবীর হুঁশ আসলেই তো আমি ওকে নিয়ে বাসায় যাব। এই না প্লিজ, আগে ওদের মাঝে সব ঠিক হতে দাও। সব ঠিক হয়ে যাওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারবো না, আর তোমাকেও আমি একদমই বিশ্বাস করি না। আই লাভ ইউ সো মাচ, এমন করো না। বাট আই জাস্ট হেট ইউ। তারপর ওরা ওদের ঝগড়া নিয়ে বিজি হয়ে পড়ল। আরুষ এতক্ষণ দূর হতে দাঁড়িয়ে সব শুনছিল। ওর বলার কিছুই নেই। ঠিকই তো, ওর বোকামির জন্যই তো আয়নার এই হাল। আরুষ বসে বসে তখনকার কথা ভাবতে লাগলো, যখন আয়না এই অঘটনটি ঘটিয়েছে। ফ্ল্যাশব্যাক। আরুষ মেঘের সাথে কথা বলছিল, এমন সময় হুট করে ওপর থেকে অনেক জোরে আওয়াজ আসলো। এত আওয়াজ কিসের হলো? ওই রুমে তো আয়না, আয়না, আয়না। আরুষ দৌড়ে রুমে চলে গেল। দেখলো আয়না রুমে নেই। বাথরুমের দরজা বন্ধ, মানে আওয়াজটা ওখান থেকেই এসেছে। আয়না, প্লিজ দরজা খোলো। সব দোষ আমার, যত শাস্তি দেওয়ার আমাকে দাও। না, আমি খুলবো না। এই কলঙ্ক নিয়ে আমি বাঁচতে পারবো না। আয়ানা
আয়নার কাঁচ ভেঙে দিয়েছে। সেই কাঁচ দিয়ে হাত কাটবে বলে। আয়না, বোকামি করো না। দোষ আমি করেছি, মরলে আমি মরবো, তুমি উল্টাপাল্টা কিছু করবে না। কিন্তু শরীরটা তো আমার, আমি এই শরীর নিয়ে বাঁচতে চাই না। তুমি যা ভাবছো তেমন কিছুই না, তোমার সাথে আমি তেমন কিছু করিনি। প্লিজ আয়না, দরজাটা খুলো। আয়ানা আরুষের কোনো কথাই শুনল না। এইদিকে আরুষ তাড়াতাড়ি দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে আয়না আয়নার কাঁচ দিয়ে হাত কেটেছে। রক্তে পুরো জায়গা লাল বর্ণ ধারণ করেছে। আয়না, আয়না, আয়না। ফ্ল্যাশব্যাক শেষ। আরুষ আয়নার বেডের পাশে চুপ করে বসে আছে। এখন প্রায় রাত 1টা। একটু আগে মেঘ অনেক কষ্টে মাহিকে ভুলিয়ে ভালিয়ে বাসায় নিয়ে গেছে। ও এখানে থাকলেই শুধু আরুষকে দোষ দিত। আরুষের শরীরটা ভালো না। 2 দিন ধরে এত ভুল বোঝাবুঝির এত ঝামেলার ভেতরে মুখে একটু খাবারও দেয়নি আরুষ। মেঘ অবশ্য অনেক জোর করেছিল, কিন্তু আরুষ রাজি হয়নি। আমাকে ক্ষমা করে দিও আয়না, আর তাড়াতাড়ি জেগে ওঠো। তোমাকে এভাবে এভাবে আমার আর ভাল লাগছে না। সারা রাত আরুষ এভাবেই আয়নার পাশে বসেছিল। এক পর্যায়ে হাতে একটা গিটার নিয়ে জানালার কাছে গিয়ে গান গেতে লাগে আরুষ। হো 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 ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার। কি নিয়ে বাঁচবো আমি, হো ভালোবাসা করে হাহাকার। হায় ভালোবাসা করে হাহাকার। ভাবিনি তুমি আজ এইভাবে মনটাকে ভেঙে দিয়ে চলে যাবে। আমাদের স্বপ্নের পৃথিবীটা এইভাবে মরুভূমি হয়ে যাবে। ও আজ শুধু বারে বারে সেই কথা মনে পড়ে, কিছু ভালো লাগে না যে আর। ভালোবাসা করে হাহাকার, হো ভালোবাসা করে হাহাকার। বাকিটা নিজে শুনে নেবেন। পরের দিন সকালে আয়নার জ্ঞান ফিরেছে। আস্তে আস্তে চোখ মেলছে সে। চোখ খুলেই নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। আয়নার হাতে খুব ব্যথা করছে। কোনো রকম নিজেকে সামলে সোফা থেকে উঠে বসে পড়ে। আমি কোথায় আর এখানে কিভাবে আসলাম? পাশে তাকাতে আরুষকে দেখে আস্তে আস্তে সব মনে পড়ে গেল আয়নার। ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। ছি, এত কিছুর পরেও এই লোকটা না আমায় শান্তিতে থাকতে দিচ্ছে, না শান্তিতে মরতে দিচ্ছে। এরই মাঝে আরুষেরও ঘুম ভেঙে যায়। চোখ ডলতে ডলতে আয়নার দিকে তাকিয়ে দেখে আয়না উঠে গেছে। নিজের উপর অপরাধ বোধটা যেন এখন আরো বেশি কাজ করছে আরুষের। এখন কেমন আছো? কি হলো, কথা বলছো না? প্রয়োজন মনে করি না। এখনো রেগে আছো? তুমি ঠিক বলেছিলে আয়না, আমি আবার তোমাকে ভুল বুঝেছিলাম। এসব এসব ওই আবিরের প্ল্যান। এখন বুঝে কি লাভ? বিশ্বাস করো আয়না, আমি তোমাকে অজ্ঞান অবস্থায় ছুঁয়েও দেখিনি। তাতে কি, আপনি যা করেছেন তা কি কম ছিল? আমার শরীরের থেকে মনের আঘাতটা বড় ছিল। এজন্য তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তাই মেনে নেব। আমার সামনে আর কোনোদিন আসবেন না প্লিজ। ইয়াস ইওর উইশ। এই কথা বলে আরুষ চুপচাপ সেখান থেকে চলে আসলো। আয়না অবশ্য এতে ভীষণ অবাক হয়েছে। ও ভেবেছিল আরুষ যাবে না। আল্লাহ জানে এই ছেলে কি করতে চায়। কিন্তু এতটুকু শিওর যে আয়না এখন আরুষকে শুধুই ঘৃণা করে। কি করতে চলেছে আরুষ? হ্যাভ এ রিল্যাক্স। বাড়িতে সবাই একটা জাঁকজমকপূর্ণ পরিবেশের মাঝে রয়েছে, শুধু আয়না ছাড়া। কিছুক্ষণ আগে ছেলে পক্ষ এসে কথা বলে গিয়েছে আয়নার বাবার সাথে।
তাদের নাকি আয়নাকে বেশ পছন্দ। ছেলে দেখতে অনেক ভালো ও বড় বিজনেসম্যান হওয়াতে আয়নার বাবা রাজি হয়ে যায়। তবে অবাক করা বিষয়, ছেলেটি আয়নাকে একবারও দেখেনি, আর আয়নাও দেখেনি। তবে কেন জানে আয়নার মনটা ছটফট ছটফট করছে, হয়তো আরুষের জন্য। কিন্তু আয়না তো এখন আরুষকে আর ভালোবাসে না। তবে কেন ওর মন এখনো আরুষের ফেরার অপেক্ষা করে বসে আছে? না আয়ু, তুই এভাবে থেমে থাকতে পারিস না। তোকে তোর বাবা মায়ের সিদ্ধান্তের কথা মেনে নিতে হবে, আর আরুষের মতো মানুষকে ভুলতে হবে। কিন্তু অবুঝ মন তো মনে বারবার শুধু আরুষের কথা ভাবছে। সত্যিই কি আরুষ রাগ করেছে আর আসবে না সামনে কখনো? তবে কিভাবে বাঁচবে আয়না? আর 3 দিন পর বিয়ে। ওই ছেলেটাও বা কেমন? না জেনে না শুনে হুট করে বিয়ের পিড়িতে বসে যাচ্ছে। কনের সাথে একবার কথাও বলল না। এসব ভাবছে আর নিজেকেই নিজে বকছে। কেন তখন আরুষকে চলে যেতে বলল? দূর, আর ভালো লাগে না। এমন সময় রুমে আয়নার মায়ের প্রবেশ। মা তুমি? আমি তোর সাথে কথা ছিল। জি মা, বলো কি বলবে। কোনোদিন আমি তোর কাছে কিচ্ছু চাইনি, ছোট থেকে তোর সব আহ্লাদ পূরণ করেছি। আজ কিছু চাইবো দিবি? এভাবে কেন বলছো মা? বলো তুমি কি চাও, আমি তাই করব। এই বিয়েটা নিয়ে কোনো ঝামেলা করিস না মা আমার। দেখ, আমার বয়স বেড়েছে, তোর বাবার শরীরটাও ভালো না। চিন্তা করো না মা, আমি কোনো ঝামেলা করব না। তোমাদের কথাই আমার কথা। গর্বে আয়নাকে জড়িয়ে ধরলেন আয়নার মা। তবে এই খুশির খবরটা তোর বাবাকে দিয়ে আসি। আর শোন, ছেলেটা কিন্তু খুব ভালো। কালকে নাকি সব কেনাকাটা করে পাঠিয়ে দেবে, আর বিয়ের সব খরচ নাকি তারাই উঠাবে। আল্লাহ জানে ছেলেটাকে, আমাকে না জেনেই এত আগ্রহ তার বিয়ে করার। কে বলেছে সে দেখেনি? আমাদের বাড়ির অনুষ্ঠানে নাকি তাকে দেখেছে, আর প্রথম দেখাতেই প্রেমে পড়েছে। এমন সময় কথা বলতে বলতে রুমে ফাহাদ ও সুপ্তি চলে আসে। তোরা বস, গল্প কর, আমি দেখি। এখন থেকে সব কাজকর্ম শুরু করে দে। দুলা ভাই, আপু, তোমরা? আমরা কি ভেবেছিস চুপি চুপি বিয়ে করবি আর আমরা আসবো না? আপু তুমিও না? তা যাই হোক, বন্ধু আমার যার পিছে সারা দেশের মেয়ে ঘরে, সে তোমাকেতেই প্রেমে পড়েছে, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আয়নার আবার আরুষের কথা মনে পড়ে গেল। এই পার্টিতেই তো আরুষের সাথে প্রথম দেখা হয়েছিল আয়নার। তারপর ওদের লাভ স্টোরির শুরু। আর সেই পার্টি আজ আয়নাকে কেড়ে নেবে আরুষের কাছ থেকে। কে এখন থেকেই স্বামীকে নিয়ে ভাবছিস? সম্পর্কের মায়া বড্ড বড় মায়া, তার থেকেও ভালোবাসার মায়াটা যেন আরো বেশি। এই 2 দিন যে কিভাবে কেটেছে আয়নার, তা সে নিজেই ভালো জানে। আজ আয়নার গায়ে হলুদ। ছেলে পক্ষের লোকজন গতকালই সব কেনাকাটা করে বাসায় পাঠিয়ে দিয়েছে। আজ সকালেই ঘরোয়া আগের কালের দিনের কিছু রীতি অনুযায়ী প্রথমে আয়নার গায়ে হলুদ ও গোসল শেষ হয়। এরপর শুরু হয় আজকালকের গায়ে হলুদ। কিন্তু এসব কিছুতেই যেন মন টিকছে না আয়নার। সে বারবার ভাবছে, এই বুঝে আরুষ এসে বিয়েটা ভেঙে রাজপুত্রের মতো নিয়ে যাবে আয়নাকে। বা, আমার মেয়েকে তো রানীর মতো লাগছে। মা, এইভাবে মন মরা করে রাখিস না। যা সত্যি, ওকে স্টেজে নিয়ে যা তো। জুকুম মেরে আকা। দেখ আয়ু, তোর গায়ে হলুদের স্টেজটা কত সুন্দর করে সাজানো হয়েছে। খুব সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। সেখানেই হবে বাকি অনুষ্ঠান। কাজিনরা মিলে নাচ গানের জন্য সকল কিছু রেডি করে রেখেছে। সকলে আজ হলুদ শাড়ি পরেছে, ছেলেরা পরেছে হলুদ পাঞ্জাবি। কিছুক্ষণ পরই সুপ্তি আয়নাকে নিয়ে আসলো। সবাই হা করে তাকিয়ে আছে আয়নার দিকে। সত্যি ভীষণ কিউট লাগছে আয়নাকে। আয়না একটা দামি হলুদ লেহেঙ্গা পরেছে, সাথে কানে বড় বড় গোল্ডের ঝুমকা, মাথায় টিকলি, হাত ভর্তি চুড়ি, গলায় হালকা কাচের একটা হার। বাস, এই অল্প সাজিয়ে যেন অপূর্ব লাগছে আয়নাকে। এসব অবশ্য বর নিজের হাতেই কিনেছে আয়নার জন্য। দেখ আয়ু, তোর গায়ে হলুদের স্টেজটা কত সুন্দর করে সাজানো হয়েছে। কিরে, পছন্দ হয়েছে? সে যাই বলো শালিকা, আমার কিন্তু অপূর্ব লাগছে, পুরাই নায়িকা। বুঝতে হবে বোনটা কার। বউ তো দেখি ছাড়া কিছুই বলছে না। সবার কথার মাঝে মাহি চলে আসলো। ওকেও দারুণ লাগছে হলুদ শাড়িতে, তার উপর ও একেবারে সাদা ফর্সা। মাহি, এ কথা বলেই
আয়না মাহিকে জড়িয়ে ধরল। একমাত্র মাহি সব জানে, এমনকি আয়নার মনের কথাও বোঝে। আয়না ভেবেছিল মাহি ওর মাকে বলে বিয়েটা ভেঙে দেবে, কিন্তু তা না করে মাহি একদম সেজে গুজিয়ে এসেছে, যেন কিছুই হয়নি। ও খুব হ্যাপি। তা দেখে আয়নার বেশ রাগ হলো। আয়না মাহির কানে কানে বলল, কি রে, বিয়েটা কি তোর নাকি যে তুই এত হ্যাপি? আরে এভাবে কেন বলছিস? আমার বেস্টির বিয়ে, আর আমি হ্যাপি হব না? সব জেনেও এমন কেন করছিস তুই? আমি এবার কি করলাম? দেখ, যা হয়েছে তা তো হয়েছে, এখন বাস্তবতা মেনে নেওয়াই ভালো। তোর বাস্তবতা গুল্লি মারি। এমা, তাই কেন করবি? আয়ুষকে তো তুই এমনিতেই আর ভালোবাসিস না। তোকে বলছে তুই বেশি বুঝোস। আমি আরুষকে কি বল? কিছু না। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। কি? টুকু টুকু ভালো হয়ে যাও আয়ানা, ভালো হয়ে যাও। এর মাঝেই সুপ্তি বলে উঠল, আর ওরা একে অপরকে ছেড়ে দিল। দুই বান্ধবীর কথা হলে চল, সবাই বইয়ের জন্য ওয়েট করছে। জি আপু চলো, আমি নাচের প্রিপারেশন নিচ্ছি। এ কথা বলি মাহি আয়ানাকে রেখেই নাচতে নাচতে চলে গেল। সুপ্তি ও ফাহাদ আয়ানাকে নিয়ে স্টেজে গেল। সবাই আয়ানাকে মিষ্টি খাওয়াতে খাওয়াতে কাহিল করে ফেলেছে, আর ছবি তুলতে তুলতে আয়ানা শেষ। এর মাঝেই বক্সে গান বেজে উঠল। মাহি ও মেঘ নাচছে। মেঘকে দেখে আয়ানা বেশ অবাক হলো, কিন্তু মেঘ যেন তাকে কোনো পাত্তাই দিল না। তারা তো নাচে বিজি, তাও আবার সিলেটি গানে। মাহির নাচ দেখে মনে হচ্ছে মেঘ ছেলে পক্ষের কেউ। হায় রে হায় রে হায়, অমুলদা খালি গান গাইতে থাকো, তারা সিলেটর লাগি একটা গান গাও না হানে বা। সিলেটি সুন্দরী হলো মন্ত আমার সুরি, walking like a boss lady, shaking all her chuties, man, shaking all her chuties. আইলারে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নেরা, দামান গো দামান গো। আইলারে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নেরা, দামান গো দামান গো। নাচ শেষে সবাই হাত তালি দিল। তারপর আয়নার ইচ্ছে ছিল মেঘের সাথে কথা বলার, কিন্তু মেঘ ওর দিকে না তাকিয়ে চলে গেল। এভাবেই কোনো রকম মনমরা হয়ে আয়নার গায়ের হলুদ শেষ হলো। অন্যদিকে আজ আরুষদের বাড়িতেও সকাল থেকে অনেক আনন্দ করেছে সবাই। ঠিকই ধরেছেন, ছেলে আর কেউ না, বরং আরুষ নিজে। কিন্তু আয়নাকে তো কেউ বলেনি। আরুষই সকলকে বলতে মানা করেছিল। আজ আরুষ একটা সাদা পাঞ্জাবি পরেছে, তার উপর হলুদ শেরওয়ানি, হাতে ঘড়ি, মাথার চুল একপাশে স্লাইড করা, সাদা পায়জামা, হলুদ শু, দেখতে পুরাই ক্রাশ বয়। আরুষের বাড়িটা বিশাল, বাগান হতে শুরু করে সুইমিং পুল সব আছে, আর সবকিছুই হলুদ ফুল দিয়ে সাজানো হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে বাড়িটা। সাংবাদিকরা তো আরুষের এমন হঠাৎ বিয়ে নিয়ে প্রশ্ন করে একদম জ্বালিয়ে খেয়েছে। সবাই আরুষের হবু বউকে দেখতে চায়, কিন্তু আরুষ বলেছে একমাত্র বৌভাতের দিন সে তার বউকে সবার সামনে আনবে। কারোর যেন তরই সইছে না। দেশের নামকরা একজন সফল ব্যবসায়ীর বিয়ে ও বউ নিয়ে সবার খুব আগ্রহ। কাল এটাই হবে ব্রেকিং নিউজ। অনেক মেয়েরা তো হিংসায় শেষ, যে কে এত সৌভাগ্য নিয়ে জন্মেছে যে সকল মেয়ের ক্রাশের ওয়াইফ। আরুষের বাবা ও সৎ মাও এসেছে এই অনুষ্ঠানে। তারা নাকি আবার কালই চলে যাবে। এসবের প্রতি তাদের ইন্টারেস্ট নেই। এসেছে শুধু মিডিয়ার লোকের সামনে ক্যামেরাতে নিজেদের দেখাতে। কিন্তু আবির আসেনি। আসবেই বা কি করে? আরুষ তো আবিরকে মেরে কোমায় পাঠিয়ে দিয়েছে, তা অবশ্য এখনো কেউ জানে না। মেঘ ও আরুষের ফ্রেন্ডসরা খুব এনজয় করছে এই অনুষ্ঠানটা। সবাই হলুদ পাঞ্জাবি ও সকলের বউ ও জিএফরা হলুদ শাড়ি। সকলের জামা কাপড়ও আরুষ কিনে দিয়েছে। এরকম খুশির দিন বলে কথা। মাম্মা, তোর বউকে দেখে আসলাম। আমাকে ছবি দেখা প্লিজ। আহা, আর একটা দিনও যেন তোর সইছে না। ধুর, দেখাও তো। বাহ, খুব সুন্দর লাগছে তো ওকে। যাই বলিস, বেচারি এখনো তোর আশায় বসে আছে, মুখে একটুও হাসি নেই। জানি তো,
কিন্তু কথায় আছে সবুর কা ফল মিঠা হতা হে। ও তো জানেই না যে ওর বিয়ে তোর সাথে হয়েছে। তোকে দেখে কিছু বলেনি? বলতে চেয়েছিল, আমি দেখেও না দেখার ভান নিয়ে চলে আসছি। ভালো করেছিস, যা এবার একটু নাচ গান কর গিয়ে, আমি বসে দেখি। ইয়েস বস। তারপর সবাই মিলে নাচতে লাগলো। আর হ্যাঁ, মেঘের সাথে কিন্তু মাহিও এসেছে। এরপর সবাই আরো কিছু সময় আনন্দ করে বাসায় চলে গেল। যাই হোক, কোনোভাবে এই অনুষ্ঠানও শেষ হলো। অন্যদিকে অনুষ্ঠান শেষ মাত্র আয়ানা ফ্রেশ হয়ে রুমে এসেছে। এত রাতে সবাই হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু আয়ানার চোখে ঘুম নেই। বাবা মা ও আরুষকে ছেড়ে কিভাবে বাঁচবে সে? বারান্দায় দাঁড়িয়ে ধোয়া ওঠা কফি খেতে খেতে এসব ভাবছে আয়ানা। বারবার আরুষের সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়ছে। এমন সময় আয়ানার ফোনে ফোন আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আননোন নাম্বারের লোকটা। কি হলো, কথা বলুন। কে আপনি? কার কাছে ফোন করেছেন? ও পাশে। আজব তো, মজা নিচ্ছেন নাকি? যত সব ফাজলামি করার আর জায়গা পান না। ও পাশে। ইডিয়েট। আর কল করলে খবর আছে, বেয়াদব কোথাকার। টিং টিং টিং। আয়ানা তো আর জানে না কলটা আরুষের ছিল। আরুষ মূলত বারান্দার দরজার আড়াল হতে কল করেছে। আয়ানা এরপর লাইট অফ করে শুয়ে পড়ল। ক্লান্ত থাকার ফলে চোখ বুঝতেই ঘুমে তলিয়ে গেল সে। আর আরুষ এসে তার স্লিপিং বিউটিকে দেখতে লাগলো। আর মাত্র একটা দিন, এরপর তোমাকে আমি একেবারে নিজের করে নিব। এরপর আয়ানার কপালে একটা চুমু দিয়ে আরুষ সেখান থেকে বাসায় চলে গেল। পরের দিন সকালে বিয়ে। প্রতিটা মানুষের জীবনেরই একটা অংশ। প্রতিটা মানুষই তার জীবনে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। বিয়ে মানে শুধু দুটি মানুষের বৈধভাবে শারীরিক মিলন নয়, বিয়ে মানে হলো দুটি মানুষের মনের মিল, সারাটা জীবন একসাথে চলা। বিয়ে যে শুধু দুটো মানুষের মাঝে হয় তেমনটা না, বিয়ে হয় দুটো পরিবারের মাঝে। তৈরি হয় এক আত্মীয়তা। এমনই এক পবিত্র বন্ধনে বাঁধতে চাচ্ছে আরুষ ও আয়ানা। দুজনের মাঝে একটা আলাদা চিন্তা, চেতনা ও মনোভাব কাজ করছে। একদিকে আরুষ এতদিন পর নিজের মনের মানুষকে কাছে পাবে, নিজের করে পাবে। অন্যদিকে আয়ানা শুধু আরুষের কথা ভাবছে। ও তো আর জানে না যে ওর যে ছেলের সাথে বিয়ে হবে সে আরুষ। আয়ানাদের বাড়িটা আজ মানুষজনে ভরপুর। আর কিছুক্ষণ পর সবাই রওনা দেবে কমিটি সেন্টারের উদ্দেশ্যে। আয়ানাকে একটু আগেই পার্লারের এক লোক এসে সাজিয়ে দিয়ে গেছে। আজ আয়ানা একটা লাল বিয়ের বেনারসি পরেছে, দুহাত ভর্তি চুড়ি, মুখে ভারী মেকআপ, কানে ডায়মন্ডের দুল, মাথায় গোল্ডের টিকলি, মাথার এক পাশে টায়রা, গলায় ভারী ভারী ছোট থেকে বড় নানান গহনায় ভর্তি, নাকে বড় নথ লাগানো, যার সাথে লাগানো চেইন চুলের খোপায় লাগানো, খোপার চারপাশেও স্বর্ণের চেইন ঘুরিয়ে লাগানো, কোমরে বিছা যার উপর হোয়াইট ডায়মন্ড চিকচিক করছে, মাথার উপর কাজ করা একটা বিয়ের ওড়না দেয়া। দেখতে অপূর্ব লাগছে ওকে। সব দেখে দেখি সর সবাই, বউর সাথে কেমন লাগছে আমার মেয়েকে? আজ মনে হচ্ছে আমাদের মেয়েটা খুব বড় হয়ে গেছে। মা বাবার কথাগুলো শুনে আয়নার সামনে থেকে পেছনে ফিরে তাকালো। বাড়ির সবাই বাহিরে গাড়িতে উঠে রেডি হচ্ছে যাওয়ার জন্য। মা বাবা আয়নাকে নিতে এসেছে। মাকে দেখে যেন চোখের পানি আটকাতে পারছে না আয়না। সত্যি মেয়ে মানুষ চোখের পলকে বড় হয়ে যায়। এই তো 2 দিন আগেও আমার কোলে করে ঘুরতো, আর আজ তার বিয়ে। বাবা, সবাই চোখের পানি ফেলছে। ও কি যে শুরু করলে তোমরা, শুধু শুধু আজকের দিনেও মেয়েটাকে কাঁদাচ্ছ। আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো মা? আমি পারবো না। পারবি মা, পারবি। তোর তো ওই বাসায় শ্বশুর শাশুড়ের কোনো ঝামেলা নেই। তোর স্বামী তোকে খুব ভালোবাসবে। আয়নার ভালোবাসার কথা শুনতেই আরুষের কথা মনে হলো। এখনো আরুষ আসেনি। ব্যাস, অনেক হয়েছে। সে কখন থেকে দাঁড়িয়ে সবাই কান্না দেখছি। চল, বিয়েটা তো হতে হবে নাকি? তারপর সুপ্তি আয়নাকে নিয়ে বিয়ের গাড়িতে উঠল। সবাই রওনা দিল কমিটি সেন্টারের উদ্দেশ্যে। কমিটি সেন্টারে
পুরো কমিটি সেন্টার খুব সুন্দর করে সাজানো, গোলাপের মাঝে বেলি দিয়ে এক অপূর্ব সৌন্দর্য ছেয়ে গেছে পুরো জায়গাটায়। ওদিকে মাহি ও অন্য কাজিনরা আগে এসে পড়েছিল এখানে। গেট ধরতে হবে তো, শালিদের তো এই দিন পকেট ফুল হবে। আয়নাকে গাড়ি থেকে নামানো হলো। পাশেই আয়না দেখতে পেল আরুষদের গাড়ি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। এই গাড়িতে করেই আর কিছুক্ষণ পর আয়না চলে যাবে অজানা কোন এক বাড়িতে। আয়নাকে ভেতরে নেওয়া হলো, ওকে কোণের স্টেজে নিয়ে যাওয়া হলো। আরুষ এখানে নেই, ছেলেপক্ষের সবাই অন্য কক্ষে। আজ আরুষকেও খুব ভালো লাগছে। আয়ানার সব কাজিনরা তো আরুষকে দেখেই শেষ। এত কিউট একটা ছেলে কিভাবে হয়। আজ আরুষ লাল পাঞ্জাবি পরেছে, তার উপর গোল্ড কালারের শেরওয়ানি, মাথায় পাগড়ি, হাতে দামি রোলেক্স ঘড়ি, পায়ে বরের জুতো। ভাগ্যিস এত কিউট ছেলে আমার সামনে আসেনি, নয়তো আমি বিয়ে করতাম। হাই মেরি জান, তোরে তো সেই লাগছে আরুষ। দুলা ভাই, আজ তো আয়ু আপনার উপর ক্রাশ খেয়ে যাবে। সে যাই হোক, তুমি তো আমাকে ফকির করে দিলে, তার কি হবে? আমরা যে আমাদের মেয়ে দিয়ে দিচ্ছি, সেই হিসেবে এইটুকু টাকা খরচ করলে কিছুই হবে না। একটু নাকি অনেক? দুবার টাকা নেওয়া হয়ে গেল, গেটে আবার জুতোও চুরি করলা, এটা একটু। এখন তো বাসর ঘরের টাকাটা বাকি। মানে? মানে আপনার ওই রাজপ্রাসাদে তো আপনি আর আপনার বউ ছাড়া কেউ নেই যে বাসর ঘরের টাকা নেবে, সেটাও আমি নিব। আর আমি? আপনি আপনি বালে বেচে মুড়ি খান। এ কথা বলে মাহি হাসতে হাসতে আরুষের কাছ থেকে চলে আসলো আয়নার স্টেজের দিকে। দোস্ত, মুই আইয়া পড়ছি। তো কেমন লাগলো দুলা ভাইকে? কত টাকা দিল? যত চেয়েছি ততই দিয়েছে, মানতে হবে আয়ু। খুব ভাগ্য করে এমন বর পেয়েছে, যেমন ব্যবহার তেমন ভালো, আর একটুও কিপটে না। যাই হোক, তবে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে পেরেছি মেয়েটাকে। এরই মাঝে সেখানে কাজী চলে আসলো। কাজী আয়নাকে বিয়ে পড়াতে লাগলো। বরের নাম কাজী কি বললো সেদিকে একটু খেয়াল নেই তার। সে শুধু আরুষের কথা ভেবে কাঁদছে, তার উপর মা বাবাকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা। কাজী আয়নাকে কবুল বলতে বললে, কিছুতেই আয়না কবুল বলছিল না। শেষে অনেক জোরাজুরির পর আয়না কবুল বলে ফেলল। ওইদিকে আরুষকে কাজী কবুল বলতে বলার দেরি নেই, সে চিল্লিয়ে কবুল বলে দিল, তাও একসাথে 3 বার, যা দেখে সবাই হাসতে লাগলো। এবার বিদায়ের পালা। আয়নার কান্না যেন কিছুতেই থামছে না। আয়নার মা বাবাও ওকে জড়িয়ে ধরে কাঁদছে। আরুষ ওর মুখে রুমাল দিয়ে রেখেছে যেন আয়না না দেখতে পায়। আরুষেরও খারাপ লাগছে। যত কাঁদার আজ কেঁদে নাও জান পাখি, এরপর কোনোদিন তোমায় কাঁদতে দেব না। অনেক কান্নাকাটির পর আয়নাকে গাড়িতে তোলা হলো। গাড়ি আরুষদের বাড়ির দিকে রওনা দিল। অনেক সময় পর গাড়ি গিয়ে একটা সুন্দর বাড়ির সামনে থামলো। ভেতরে সকল কাজের লোকেরা সিরিয়ালে দাঁড়িয়ে আছে, সবার হাতে ফুল। আরুষ এখনো মুখ থেকে রুমাল সরায়নি, আর আয়না তো নিচের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। আরুষ আয়নার হাত ধরে ভেতরে নিয়ে গেল, তারপর ওকে গেটে রেখে চলে গেল। আয়নার কাছে কেন যেন মনে হলো আরুষ তাকে স্পর্শ করেছে। যাই হোক, কিছু সময় পর একজন বয়স্ক মহিলা কাজের লোক আয়নাকে আরুষের রুমে নিয়ে গেল আর অনেক নিয়ম নীতি বুঝিয়ে দিল। ইন দ্য ওয়েডিং নাইটস রুম। রাত 12:30। আয়না খাটের মাঝে বসে আছে। রুমটা খুব সুন্দর করে সাজানো, খাটের চারপাশটা গোলাপের ঘ্রাণে মোমো করছে। আয়না নীরবে চোখের পানি ফেলছে। একটা জানালা খোলা ছিল, সেখান দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। আজ তো তোমার আমার একসাথে চাঁদ দেখার কথা ছিল আরুষ। এমন সময় দরজায় আওয়াজ আসতেই আয়না চুপ করে বসে রইল। আরুষেরও কেমন যেন লাগছে। রুমে ঢুকতে আয়না তাকে সালাম করে আবার আগের জায়গায় বসে পড়ল আর কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমায় ছুবেন না, আমি আপনাকে কখনো স্বামী মানব না। আমি অন্য একজনকে ভালোবাসি। আর সে। আর কিছু বলার আগেই আরুষ আয়নাকে জড়িয়ে ধরল। আয়না তো এই প্রথম আরুষের চেহারা দেখে পুরোই শকড। আরুষ তুমি? আমি। তবে কি আমার বিয়ে?
তোমার বিয়ে আমার সাথেই হয়েছে, এজন্যই মাহি ও বাকিরা এত হ্যাপি। এই বোকা, কাঁদছো কেন? তুমি কি ভেবেছিলে আমি বুঝি তোমাকে অন্য কারো হতে দিব? আয়ানা আরুষের বুকে কিল ঘুষি দিতে লাগলো। কুত্তার বাচ্চা, তুই আমাকে কিছু বলস না কেন? জানোস আমি কত কেঁদেছি? আরে থামো, এমন করলে তো আমি চলে যাব। আয়ানা আরুষকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি যেতে দিলে তো যাবা? আমি চুপ করে রইলাম। আয়ানা ও আরুষ এরপর সেই বৃদ্ধ মহিলার কথা মতো একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ল। আয়ানা গিয়ে শাড়ি বদলে এসেছিল নামাজ পড়ার সময়। তো সারা রাত কি এভাবে থাকবো, নাকি আমায় কিছু করতে দিবা? এতদিন পর তোমায় নিজের করে পেয়েছি। আয়ানা তো আরুষের কথা শুনে লজ্জায় শেষ। আয়ানা পিছাতে লাগলো, আর আরুষ নিজের শেরওয়ানি খুলে আয়ানার কাছে একটু একটু করে আসতে লাগলো। আয়ানা একদম খাটের শেষ প্রান্তে চলে এসেছে। এমন সময় আরুষ আয়ানাকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আয়ানার গরম নিঃশ্বাস আরুষের বুকে পড়ছে। আরুষ আয়ানার কানের দুলগুলো খুলে ফেললো, আস্তে আস্তে সব গহনা খুলে ফেললো। কোমরে হাত দিতেই আয়ানা হালকা কেঁপে উঠল। আরুষ বিছাটাও খুলে ফেললো। এরপর একটা টান দিয়ে আঁচলটা নিচে ফেলে দিল। রাত যত গভীর হচ্ছে, আরুষের স্পর্শ ঠিক ততটা আবেগপ্রবণ। আয়ানার নিঃশ্বাস যেন কয়েক গুণ জোরে জোরে চলছে। কিন্তু আজ আর আয়ানা আরুষকে বাধা দেবে না, কারণ আজ তাদের সম্পর্কে কোনো ভুল বুঝাবুঝি নেই। প্রথম রয়েছে আল্লাহর কালামের দ্বারা হওয়া পবিত্র সম্পর্ক ও ভালোবাসা। অবশেষে এত বাধা বিপত্তি পেরিয়ে দুটো ভালোবাসার মানুষের মিল হলো। পরের দিন সকালে আজ একটু দেরি করেই ঘুম ভেঙেছে আয়ানার। জানালার গ্লাস ভেদ করে সূর্যের আলোর কিছুটা রশ্মি ভেতরে আসছে। পাখির কিচিরমিচির ডাক যেন আরো মুগ্ধকর। ঘুম থেকে উঠেই নিজেকে আরুষের বুকে খুঁজে পায় আয়ানা। গতকাল রাতের কথা মনে পড়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় সে। হঠাৎই পেছন থেকে আরুষ তাকে জড়িয়ে ধরে। তার মানে আরুষেরও ঘুম ভেঙেছে। এই ছাড়েন তো, উঠতে হবে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। না, ছাড়বো না, আরো কিছুক্ষণ থাকো। এমনিতেই অনেক ঘুমিয়েছি, লোকে কি বলবে? নতুন বউ এত ঘুমাতে হয় না। প্রথমত তুমি এই বাড়ির রানী, ও আমার জান পাখি, তোমায় কেউ কিছু বলবে না। তবুও ধুর, তোমার কি শাশুড়ি ননদ আছে নাকি যে তোমাকে খাটাবে? আমি গোসল করব, ছাড়ো। ও আচ্ছা, আগে বলবা না? আর তুমি আমাকে একবার তুমি একবার আপনি ডাকা বন্ধ করো। ওকে ছাড়েন। চলো। আরে আমাকে কোলে কেন নিয়েছেন? একসাথে গোসল করব তাই? না, আমি একাই পারবো। না না, তা হবে না। এমনিতেই দেশে পরিষ্কার পানি কম, তাই পানি বাঁচিয়ে দুজনে একসাথেই গোসলটা সেরে নেব। কিন্তু কে শুনে কার কথা? শেষে আরুষই জোর করে ওকে নিয়ে একসাথে চলে গেল গোসল করতে। বেরিয়ে আরুষ দেখে আয়ানা শাড়ি পেঁচিয়ে বসে আছে। আরে এভাবে কেন শাড়ি পরছো? শাড়ি পরতে পারি না তাই। দাও আমি পরিয়ে দিই। আরুষ খুব সুন্দর করে আয়ানাকে শাড়ি পরিয়ে দিল। আপনি এত ভালো করে শাড়ি কি করে পরালেন? কেন? বিয়ের আগে কাউকে পরাইছেন নাকি? আরে না, আসলে আমি একজন ফ্যাশন ডিজাইনার, তার উপর অনেক সময় আমি নিজেই মূর্তিকে শাড়ি পরাই। ও আচ্ছা, এখন চলেন, খাবেন। চলো। তারপর ওরা নিচে চলে গেল নাস্তা করতে। গিয়ে দেখে সবাই সব রেডি করে রেখেছে। সেখানে গিয়ে আরুষ জিদ ধরে বসে তাকে খাইয়ে দিতে হবে। তারপর দুজনে খাওয়া শেষ করে বাড়ির চারপাশ ঘুরে দেখতে বের হয়। আরুষের বাড়িটা খুব সুন্দর। বাড়ির চারপাশে গোলাপ ও বেলি ফুল দিয়ে সাজানো। এখনো যে বিয়ের অনুষ্ঠান শেষ হয়নি। বাড়ির বাহিরেই একটা গেস্ট হাউস আছে, তার পাশেই বড় একটা সুইমিং পুল। বাড়ির পিছে একটা ছোট বাগান। তোমার হাত দুটো দেখি। এই নাও। এটা কি করলেন? এই হাতের বালা দুটি আমার মায়ের। তার শেষ ইচ্ছা ছিল তার বৌমাকে এগুলো দেওয়া। আমার জন্য সে তো সবচেয়ে বড় গিফট অনেক আগেই রেখে গেছে, সেটা হলে তুমি।
এই বালা দুটিকে তোমার বাসর রাতের গিফট হিসেবে ধরতে পারো। থ্যাঙ্কস। তারপর ওরা আরো কিছু সময় গল্প করে চলে আসলো রুমে। দুপুরবেলা। আর কিছুক্ষণ পর ওরা গাড়িতে করে বৌভাতের জন্য রওনা দেবে। আরুষ ওদের সাথে বাড়ির বয়স্ক মহিলাকেও নিতে চায়। সে তখন থেকে কাজ করে যখন আরুষের মা বেঁচে ছিল। আয়না, রেডি হয়েছো? এই তো হয়ে গেছে। শোনো, আমাদের সাথে খালাও যাবে। কোন খালা? ওই যে তোমাকে যে রাতে আমার রুমে নিয়ে এসেছিল। ও আচ্ছা, সমস্যা নেই। তারপর ওরা রিসেপশনের জায়গায় রওনা দিল। আয়না তো খুবই হ্যাপি নিজের বাসায় যাবে বলে। আজ যে ফিরা নায়রি। আজ আয়না একটা নেভি ব্লু কালারের গাউন পরেছে, কানে বড় বড় ইয়াররিংস, মাথার এক পাশে টায়রা, হাতে ব্রেসলেট, চুলগুলো খোপা করা। একদম একদিনেই বিজনেসম্যানের ওয়াইফ হয়ে গিয়েছে। আরুষ পরেছে সাদা শার্ট, তার উপর নেভি ব্লু কালারের ব্লেজার, কালো প্যান্ট, হাতে ঘড়ি, পায়ে সাদা শু, চুলগুলো এক পাশে স্লাইড করা। একদম পারফেক্ট কাপল লাগছে দুজনকে। রিসেপশনের মধ্যে খুব সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে। আরুষ ও আয়ানা একসাথে ঢুকতেই সবাই জোরে হাততালি দিয়ে উঠল। আয়ানার মা তো মেয়েকে এত হ্যাপি দেখে খুশিতে শেষ। তখনই মাহিকে মেঘ বলে ওঠে, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অবশেষে বর কনে চলে এসেছে। সবাই তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানান ও পার্টি এনজয় করুন। তখনই সবাই হাততালি দিয়ে উঠল। আর সাংবাদিকরা তো ওদের ছবি তুলতে তুলতে ও প্রশ্ন করতে করতে বিরক্ত করে ফেলেছে। শেষে মাহি ও মেঘ এসে সকলকে সরালো। হায় আল্লাহ, আর কিছু সময় এমন হলে আমি মরেই যেতাম। এই জন্য সেলিব্রিটিতে বিয়ে করতে হয় না। আহা, বেচারার দোষ কি? বাবা রে, এরা সাংবাদিক নাকি অন্য কিছু? একদম জান বের করে দিয়েছে। বাবা দাদার 14 গোষ্ঠীর সব তথ্য নেওয়া শুরু করেছে। যাই হোক, পার্টিটা কিন্তু সেই হয়েছে। তারপর ওরা সবাই খুব ভালোভাবে পার্টি এনজয় করলো। পার্টি শেষে বাসার সবার সাথে আয়না ও আরুষও। আয়নার বাসায় আসতেই আরুষকে সবাই জামাই আদর দেওয়া শুরু করলো। যাই হোক, সারাদিন কেটে গেল, রাত হয়েছে। এখন মা আয়ানাকে ভালো করে এটা ওটা বুঝিয়ে দিল। আয়ানা অবশ্য এক কান দিয়ে ঢুকিয়েছে, অন্য কান দিয়ে বের করে দিয়েছে। কারণ আয়ানার বাসার কেউ তো আর জানে না যে আরুষকে আয়না বিয়ের আগেও চিনত। রাত 12:47। আরুষ খুব কষ্টে সব শালীদের টাকা পয়সা সব দিয়ে বিদায় করেছে। আয়নার কাজিনরা তো তবুও আরুষকে ছাড়ছিল না। যাই হোক, অবশেষে আরুষ ভেতরে ঢুকলো। কিন্তু ঢুকতে না ঢুকতেই আরুষ খেলো একটা উষ্ঠা। আয়না ইচ্ছা মতো চকলেট খেয়ে তার খোসা পুরো রুমে ছড়িয়ে রেখেছে। তাতেই পা পড়ে আরুষের এই অবস্থা হয়েছে। যাই হোক, আরুষ তো রেগে ফায়ার। ভেবেছে আয়নাকে মেরে ভূত বানিয়ে দেবে। আয়নার কাছে গিয়ে দেখে আয়নার সব শাড়ি গয়না খুলে একটা গেঞ্জি ও স্কার্ট পরে ঘুমিয়ে আছে। একদম 10 বছরের বাচ্চার মতো লাগছে। এমন ইনোসেন্ট চেহারা দেখে আরুষের সব রাগ পানি হয়ে গেল। আরুষ আর কিছু না বলে আয়নাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম ভেঙে আরুষ আয়নার হাসি মাখা মুখটা দেখে। আয়নাও মিটমিট করে চোখ মেলছে। আজকে দিনটা খুব ভালো যাবে। কেন? ঘুম ভেঙেই আমার পরিবারের মুখটা যে দেখলাম। ওহ, যাই ফ্রেশ হয়ে আসি। ও বাড়ির জন্য রওনা দিতে হবে। একটা জিনিস করার খুব শখ, কিন্তু বাসি মুখে করতে ইচ্ছে করছে না। এই না না, একদমই না। থু থু, ছি, দুর্বল। বাসি মুখে কিস করছেন কেন? এখন শুধু কিস করছি। এই মুহূর্তে গোসল করতে না গেলে বলো আরো কিছু। হয়েছে, যাচ্ছি, যত সব। আয়না ফ্রেশ হতে চলে গেল। আরুষ আয়নার রুমটা ভালো করে দেখছে। এর আগেও তো কতবার এই রুমে এসেছে সে, কিন্তু প্রতিবারই লুকিয়ে। আর আল্লাহর ইচ্ছায় আজ সে সসম্মানে এসেছে আয়নার জামাই হয়ে। এর মাঝে আয়না গোসল শেষ করে বাহিরে আসলো। ব্লাউজ পেটিকোটের ওপর কোনো মতে শাড়ি পেঁচিয়ে, চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে আয়না। এমন সময় আরুষ পেছন থেকে জড়িয়ে ধরে
পিঠে মুখ গুজে দেয়। এভাবে সামনে এসো না প্লিজ, আমি পাগল হয়ে যাব। এসব ন্যাকামি আর 1-2 বছর পর আর আমাকে আর তখন ভালো লাগবে না, তখন অন্য মেয়েদেরকে ভালো লাগবে। একদম পেটাবো আর এসব বলবো। আমার কাছেই তুমি সব। আর আমি সারা জীবন তোমার সাইকো লাভার হয়ে থাকবো। আমার যদি কোনোদিন কিছু হয়ে যায় তবে? আয়নাকে আরুষ আর কিছু বলতে না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল আর কপালে একটা খুব আবেগ নিয়ে চুমু দিল। আমিও মরে যাব। তারপর কিছু সময় দুজনের মাঝে নীরবতা ছিল। পরেই তারা স্বাভাবিক হয়ে বাহিরে আসে। আফটার 3 ইয়ার্স। সত্যি এই 3টে বছরে আরুষ কখনো আয়নাকে কাঁদতে দেয়নি, ভালোবাসায় কোনো কমতি রাখেনি। আজ আরুষের মনটা ভীষণ ছটফট করছে। ওটির সামনে দাঁড়িয়ে বারবার আল্লাহকে স্মরণ করছে আরুষ। মেঘ মাহি ওরাও ওকে সান্ত্বনা দিচ্ছে। এখন মেঘ আর মাহিও হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আরুষের মনে শান্তি নেই। ভেতরে তার বউ ও বাচ্চা মৃত্যুর সাথে লড়াই করছে। আয়না যে প্রেগনেন্ট, আজ তার ডেলিভারি। আরুষের বারবার ভেতরে যাওয়ার আগে আয়নার বলা কথা মনে পড়ছে। কেঁদো না জান পাখি, তোমার কান্না যে আমি সহ্য করতে পারছি না। এখনই তোমাকে ডক্টররা নিয়ে যাবে আর তুমি আর আমাদের সন্তান সুস্থভাবে বের হবে, তুমি চিন্তা করো না। আরুষ, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। চুপ, একদম চুপ। এই তো আর কিছুক্ষণ পর, তারপর সব ঠিক হয়ে যাবে। দেখো, আমার কিছু হয়ে গেলে তুমি প্লিজ ভালো থেকো। কিচ্ছু হবে না তোমার, সব ঠিক হয়ে যাবে, ভরসা রাখো। হঠাৎই বাচ্চার কান্নার আওয়াজে আরুষের হোশ আসে। দেখে নার্স একটা মেয়ে নিয়ে ওটির সামনে দাঁড়িয়ে আছে। কংগ্রাচুলেশন, আপনার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। আরুষ যেন মন ভরে মেয়েকে দেখছে, কোলে নিয়ে অপলক তাকিয়ে আছে। এই সন্তানের মুখের দিকে তাকিয়ে যেন সারা জীবন ভালো থাকা যায়। আয়ানার কথা মনে আসতেই আরুষ তাদের মেয়েকে মাহির কোলে দিয়েই নার্সকে ধাক্কা মেরে চলে যায় ভেতরে। আয়না, আরুষ। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আয়নাকে সুস্থ দেখে যেন আরুষের দেহে প্রাণ ফিরে আসলো। আয়না তার মেয়েকে দেখার জন্য অপেক্ষা করছে। এই নে তোর আজ কর না। আমার মেয়ে। আমাদের আয়েশি। বাহ, নামও দেখি রাখা শেষ। এরপর আরো কিছুদিন কেটে যায়। এক রাতে আয়না ও আরুষ মিলে কিছুতেই আয়ুষীর কান্না থামাতে পারছিল না। শেষে আয়নার মুখে গান শুনে আয়ুষী থামে। এভাবেই কাটতে থাকে তাদের সময়। সত্যি আজকের দিনে খুব কম মানুষই তাদের প্রথম ভালোবাসাকে নিয়ে সুখে থাকতে পারে। সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না, যে কোনো পরিস্থিতিতে আবার এক হয়ে যায়। বেঁচে থাকুক আরুষ ও আয়ানার অফুরন্ত ভালোবাসা।